let him join. হুম কথা কি রিপিট আসতেছে? কি আমার কথা রিপিট আসতেছিল কিনা মনে হচ্ছিল। না 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 ঠিক আছে। ভয়েস ঠিক আছে? আপনার কেমন যেন লাগতেছে, আপনার ওদিক থেকে নয়েজ আসতেছে মনে হচ্ছে। আমি কি আমার হ্যাঁ, আমার ইয়ারবাড কথা কানেক্ট করব? রাইট রাইট, আপনার পাশ থেকে আমি রিপিট পাচ্ছি কথা। ওকে, তাই আমি ইয়ারবাডটা কানেক্ট করে ফেলছি, এক সেকেন্ড। থাকেন, কানেক্ট করেন, আমি আছি। ওকে, আমার হচ্ছে ক্যামেরা, আই এম কাইন্ড অফ নট ইন মাই স্টুডিও, সো আমার ক্যামেরা অফ, বাট আই হোপ ইউ পিপল ক্যান হিয়ার মি। ইরান আমেরিকার একটা চুক্তি হতে যাচ্ছে, কবে হবে মনে হয় কালকে বা পরশু। এটা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি টুইট করছে, আর সেই টুইটকে আবার শেয়ার দিছে ট্রাম্প। সো বাহ্যিক ভাবে মনে হচ্ছে খুব পিরিতির মতো একটা ব্যাপার। এখন এটা নিয়ে আমরা ইয়ে করবো, আলাপ করবো আর কি। এই তো, গুড ডিল অর ব্যাড ডিল, কোনটা কেমন হইতে পারে? ওলি, আপনি কি আর ইউ ব্যাক? আপনারা যারা শুনতেছেন, আপনারা কমেন্টে আপনাদের প্রশ্ন দিতে পারেন। আমি এটা নিউজ এখনো কভার করি নাই, সো আমি জানি না আপনারা কতটুকু কনটেক্সটে আছেন, বাট ইন্টারন্যাশনালি এই জাস্ট বিগত 1-1.5 ঘন্টা 2 ঘন্টা নিউজ একের পর এক ভরে যাচ্ছে নিউজে যে আমেরিকা ইরান চুক্তি হতে যাচ্ছে, এরকম সামথিং। এই তো আমাদের সোর্স গুলো ব্যাপক নিউজ দিচ্ছে, বাট আমি ভাত খাচ্ছিলাম, সো আমি নিউজ দেখি নাই, অ্যান্ড আই ওয়াজ বিজি ইন আদার থিংস। বাট এখন আমি এটার আলাপ করবো আর কি। I think my guest left. I'm still waiting for him. কই গেল? আচ্ছা, আমি একটু আপনাদেরকে টেলিগ্রাম থেকে শুনাই। আমার গেস্ট বলতেছে তার সময় লাগবে 1 মিনিট। এখানে কি কি আসছে? শেহবাজ শরীফ পাকিস্তানের, সে বলেছে, amid ongoing intense mediation efforts by Pakistan, we are fully aware of incessant misinformation campaign being waged by those who want to sabotage the peace deal. Setting aside the noise, we can confirm that a final, agreed upon text of the peace deal has been reached, and Pakistan is now working closely with both sides to finalize the next steps. Peace has never been this close as it is now. By the way, শেহবাজ শরীফের কথার টোনে আমার কাছে একটু ট্রাম্পের টোন পাচ্ছি আর কি। Peace has never been this close. একটু ট্রাম্পের মতো লাগলো। স্বাভাবিক, প্রভুর টোন তার। যাই হোক, এখন আব্বাস আরাকচি যেটা লিখছে, সে লিখছে, দ্য ইসলামাবাদ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOU হ্যাজ নেভার বিন ক্লোজার। কিরে, ওরা দেখি একই রকম ল্যাঙ্গুয়েজ, হ্যাজ নেভার বিন ক্লোজার। Pending its finalization, the media should refrain from entering speculation about its content. যেহেতু ইরানি মিডিয়াতে বেশ কিছু পোস্টস হয়েছে, যতদূর আমি জানতে পারলাম, আর সম্ভাব্য অনেকগুলো পয়েন্ট লিখছে। আর সেটার দিকেও ডিজিটাল মিডিয়া কি ধমকায় দিচ্ছে, অথবা অন্যান্য মিডিয়াতেও সেটাও ধমকায় দিতে পারে, আই ডোন্ট নো। যা বলি, আপনার সাথে যেটা আলাপ করতেছিলাম, আমি ওখানে সালাম। হ্যাঁ, সালাম। যেটা আমরা বলতেছিলাম, গুড ডিল অর ব্যাড ডিল। তো বিপ্লবপন্থী এখন এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই আলোচনার শুরুতেই, গুড ডিল আর ব্যাড ডিল এই গোটা ব্যাপারটা ডিপেন্ড করবে হচ্ছে আমি কিভাবে দেখতেছি। যেমন অ্যাজ এ বাংলাদেশি, মানে আমি যদি শুধুমাত্র বাংলাদেশ থেকে দেখি যে হ্যাঁ ইরানে আমেরিকাতে যুদ্ধ ছিল, ইরান আপার হ্যান্ড ছিল, আলহামদুলিল্লাহ ভালো ছিল, ইরানের নিজের ক্ষতি হলো, ইরান যুদ্ধের ময়দানে আপার হ্যান্ড ছিল এবং তারা নিজেদের মান ইজ্জত নিয়ে যুদ্ধটা শেষ করছে এবং এমন একটা পর্যায়ে আসছে যেখানে আমেরিকা একটা ডিলে যেতে বাধ্য হচ্ছে, যেখানে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার কথা ছিল বা ইরানি রেজিম চেঞ্জ, যে তাদের ভাষায় মানে শাসন ব্যবস্থা চেঞ্জ করার কথা ছিল। তো আমার কাছ থেকে এটা গুড ডিলই মনে হবে, যে আমার কাছ থেকে হ্যাঁ ঠিকই তো আছে, সমস্যা কথা, খুব ভালো করতেছে ইরান, তাদের ফ্রোজেন অ্যাসেট হয়তো কিছু নিয়ে আসবে, ইউরেনিয়ামের মান একটু কমাবে, তো সমস্যা কথা, কিন্তু কোনো সমস্যা দেখতেছি না। আবার যদি আমি এই পার্সপেক্টিভ থেকে দেখি যে আমাদের 2 সপ্তাহে যে সিজফায়ারটা চুক্তির মাধ্যমে স্বাক্ষরিত হয়েছিল,
ইরানের কথা অনুসারে যে সিজফায়ারটা হয় আর কি, মানে ইরান তো আমেরিকা সবগুলো দাবি 2-3 দফায় মানে ডিক্লাইন করার পর লাস্টে আমেরিকা যখন পাকিস্তানের সাথে একটা মানে পাঠালো, তখন ইরান কিছু শর্ত দেয়, সে শর্ত মেনে নেওয়ার সাপেক্ষে ইরান হচ্ছে সিজফায়ারে যায়। সে 2 সপ্তাহ এখন কিন্তু 2 মাসের দিকে চলে গেছে আর কি। তো আমরা যদি এখন এই সাইড থেকে দেখি যে মনে করেন এই যে ডিলে এখন যে কথা হচ্ছে, তো আমরা প্রাথমিকভাবে যেগুলো আইডিয়া পাইছি, যেখানে একটা টাইম ফ্রেমের মধ্যে মনে কর 60 days, এখন হচ্ছে পাকিস্তানে যেমন 2 সপ্তাহ সিজ ফায়ার করে এরপর সেটাকে 2 মাস বাধা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে 60 ডেজটা যে আমাদের 1 বছর যাবে না বা এমন আরো কোনো বেশি যাবে না, আমাদের এটা কিন্তু কেমন হবে? হ্যাঁ, আলটিমেটলি দেখা যাচ্ছে এই 60 ডেজ, যেমন আমরা দেখছি যে এই সিজফায়ারের মাধ্যমে লেবানন অন্তর্ভুক্ত ছিল, কিন্তু লেবাননও প্রতিদিন বোমিং হচ্ছে, ইভেন আজকে বোমিং হচ্ছে, এবং গতকাল রাতে গাজাতেও বোমিং হচ্ছে খুব ভয়াবহ লেভেলের। সুতরাং এই যে 60 দিনের একটা টাইম ফ্রেম ওরা দিবে, এবং মনে করেন $24 বিলিয়ন মধ্যে $2 বিলিয়ন ডিলের শুরুতে দিয়ে দিল বা ডিলের মাঝখানে দিল, দিয়ে বললো যে আমরা তোমাদেরকে বাকি টাকাটা আস্তে আস্তে দফায় দফায় দিব, এটা বলে একটা মূলার সামনে ঝুলাই রাখলো। আর ইরান যেহেতু কোন একটা ওয়াদা দিয়ে দিলে, ইরান তো আমেরিকা বা ইসরায়েলের মতো না, তারা ওয়াদাটা ওখান থেকে ফিরে আসবে, তারা তো সেটা মানে ফুলফিল করার ট্রাই করে সবসময়, আমরা যেটা দেখে আসছি ইরানের বৈশিষ্ট্যতে। সুতরাং ইরান যদি ওই জায়গায় স্টাক হয়ে থাকে, আর এদিকে যদি ডিলটা পুরোপুরি ভাবে পরিপূর্ণ সাইন না হয়, এই সুযোগ বা এই লুপহোলটা নিয়ে নেতানিয়াহু রেগুলারলি গাজা লেবাননে হামলা করতে থাকে, তো আলটিমেটলি এটা আমাদের দৃষ্টি থেকে যারা আমরা বিপ্লবপন্থী বা যারা রেজিস্ট্যান্সের পক্ষে আছি, তাদের জন্য জিনিসটা একটু কষ্টদায়ক মনে হবে। কারণ আমরা 2 দিন আগেও বা 3 দিন আগেও আমরা দেখছি আইআরজিসি লিডার মুসাবি সে সরাসরি বলছে যদি এরপরে সাউথ লেবাননে হামলা হয় তাহলে আমরা পাল্টা হামলা করব। এখন সেই জায়গা থেকে যদি আজকে আসে হুট করে আরাকচির মতো ব্যক্তিত্ব, যারা হচ্ছে ইরানের ফরেন মিনিস্ট্রি হেড, সে যদি এখন বলে যে মানে সেই আলটিমেটলি আমার যেটা মনে হচ্ছে তার পোস্ট দেখে, যে সে মানে ইরানি মিডিয়াকেই বলছে যে অনেকে চাচ্ছে যে ডিলটা হোক না বা না হোক, আমরা খুবই কাছে, ডিলের কাছাকাছি আমরা ডিল করতে চাচ্ছি, আচ্ছা সেটা একটা আচ্ছা, টাইম ফ্রেম ওটা থাকবে। আমার একটা কোয়েশ্চেন, ইরানি জি জি। ডিল না হোক এটা কি ইরানি মিডিয়া চায়, বা এটা কি পসিবল ইরানি মিডিয়া চায় না? এখন সেটা বলতে কি ইরানের কোন স্পেসিফিক মানে অ্যান্টি গভর্নমেন্ট প্রো রেভলিউশনারি মিডিয়াকে বুঝাইছে? হুইচ মিডিয়া দ্যাট ইজ? এখানে যেটা আমার মনে হয়েছে যে ওখানে যে নিউজ তাসনিমের আইআরজিসি অ্যাফিলিয়েটেড মানে তাসনিম কি? তাসনিম নিউজ বলেন বা হচ্ছে ফার্স্ট নিউজ বলেন, এগুলো তো মোটামুটি মানে হচ্ছে যেটা সবসময় ওদেরকে এভাবে ইন্ট্রোডাকশন করা হয় যে অর্ধ সরকারি, মানে মানে নিজেদের কিছু ইন্ডিপেন্ডেন্স আছে, আবার সরকারের পক্ষ তারা তো নিয়েও কথা তারা বলে। তো আইআরজিসি ঘনিষ্ঠ হিসেবে লেখে এখন, ঠিক আছে, কিন্তু যদি মানে সরকারের এগেনস্টে কোন মিডিয়া এক্স্যাক্টলি যারা খুব বেশি পিস ডিল স্যাবোটাজ ইভেন করতে পারে? তো আমার মনে হয় যে ওরা কি শুধু ইরানি মিডিয়াকে ইন্ডিকেট করছে নাকি ইন্টারন্যাশনাল মিডিয়া এগুলোকেও ইন্ডিকেট করছে? ইভেন অবশ্যই স্পেশালি ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইন্ট্রোডিউস করছে, কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল অনেক মিডিয়া বলতেছে যে ইরান সারেন্ডার করবে, ইরান তার ইউরেনিয়ামকে দিয়ে দিবে, হ্যান ত্যান এগুলো কথা, সে এটাকেও মিন করতে পারে। ঠিক আছে, লেটস স্কিপ দ্যাট ওয়ান যে কাকে ইন্ডিকেট করছে, কিন্তু ওই ওকে, জায়গাটা যে এখন ইরান যদি যুদ্ধ চালায় যেত তাহলে ভালো হতো কিনা, এটা এখন হচ্ছে ইরান প্রশ্ন। যদি, হ্যাঁ এটা তো মেইন কোশ্চেন বা আমাদের যে কনসার্ন, যে আমাদের যেটা মনে হচ্ছিল, মানে আমি যে আমার জায়গা থেকে বলি, তো আমার তো মনে হচ্ছিল যে যেটা মানে রাহবার যেটা বারবার বলতো যে আমেরিকার ইরানের যে সমস্যাটা, সেটা ডিপ্লোম্যাটিক ভাবে জীবনও শেষ হবে না, কারণ হচ্ছে আমেরিকা যায় টোটাল সারেন্ডার, যেটা আমাদের মতো সম্মান জাতির পক্ষে মেনে নেওয়া কখনো পসিবল না। তো এই যে ডিলটা হবে, এটা আমেরিকা তো মনে করেন মানবে না, বা ইসরায়েলও মানবে না। তো আমার মতে সেটা অলরেডি 3 বার ইরান দেখছে, 2 বার দ্বিতীয়বার বৈঠকের টেবিলে আমাদের রাহবারকে মেরে ফেলা হয়েছে বা হত্যা করা হয়েছে। তার আগেবার আমাদের টপ লিডারদের মারা হয়েছে, এবারও টপ লিডারদের হত্যা করে অ্যাসাসিন করা হয়েছে। তো এবারে চতুর্থবার যে এরকম কিছু হবে না, এটা বলা যাচ্ছে না, বা হওয়ার চান্সটাই বরং বেশি। ওটা তো হতেই পারে। আচ্ছা, ওটা হবে, হ্যাঁ, ওইটা কি হবে না এটা ইরান মনে করে? আমেরিকা শর্ত মেনে নেবে? এটাই তো আমার প্রশ্ন, যে আমেরিকা আর কি কি করলে মানে আর কোন লেভেলে গেলে ইরান মানে আলটিমেটলি মানে শাটডাউন করে দিবে এই নেগোসিয়েশনের কথাটা। আচ্ছা, নেগোসিয়েশন শাটডাউন করলে তখন কি যুদ্ধ করতে হবে, তাই তো? যুদ্ধ করতে হবে, মানে যেভাবে লেবানন যুদ্ধ করতেছে, যেভাবে গাজা যুদ্ধ করতেছে সেভাবে। ওকে, যাবে লেবানন, তাহলে যুদ্ধ কন্টিনিউ করতে হবে। এখন লেবানন আর লেবাননে হিজবুল্লাহ যেভাবে যুদ্ধ করে, আর গাজা যেভাবে যুদ্ধ করে, হামাস যেভাবে যুদ্ধ করে, আর ইরান যেভাবে যুদ্ধ করে, সব তো এক না। কারণ ইরান না না, যখন যুদ্ধ করে, ইরান এর যুদ্ধে আমেরিকা ইসরায়েল এত বেশি ক্ষতিগ্রস্ত হয় যে এটা তাদেরকে দেওয়ালে পিঠ ঠেকায় দিতে পারে। সো ইরানের যে অ্যাপ্রোচ, ইরানের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কিন্তু লং গেজ, স্লো।
স্লো এবং দীর্ঘ, যত যুদ্ধ দীর্ঘায়িত হয় তত ইরানের লাভ। এটা হচ্ছে ইরানের যুদ্ধের অ্যাপ্রোচ। এখন যখন আমরা মিডিয়াতে নিউজ দেখছি এই সিজফায়ার শুরুর আগ পর্যন্ত যে ইরান এতগুলো মাইট দিয়ে দিয়ে আমেরিকার 17টা বেসকে ইয়ে করে ফেলছে, অকার্যকর করে দিছে, তখন আমাদের হয়তো আবেগে ভাবতে পারি যে আহ, কেন আরো 10টা দিন বা 2টা মাস যুদ্ধ কন্টিনিউ করে এটা ইয়ে করে দিল না, একেবারে সবগুলো বেস ধ্বংস করে দিল না। বাট দ্য কোয়েশ্চেন ইজ, সবগুলো বেস যদি ইরান একেবারে ধ্বংস করে দেয় তখন তো আমেরিকার দেওয়ালে পিঠ থেকে যাবে। ইসরায়েলের যদি আমেরিকার যেভাবে বেস ধ্বংস করতে পারছে, ইসরায়েলের বেস যেভাবে ইরানের পক্ষে ধ্বংস করা পসিবল অ্যাকচুয়ালি। আমাদের কিন্তু ইরানের সামরিক সক্ষমতা নিয়ে এখন আর কোয়েশ্চেন নাই, এখন কোয়েশ্চেন হচ্ছে স্ট্র্যাটেজি নিয়ে। ইরানে যে মিসাইল ফুরায় গেছে, ইরান আর পারতেছে না দেখে ডিল করতে যাচ্ছে, বিষয়টা তো এরকম না। না, এখানে একটা ব্যাপার আছে ভাই, যে স্ট্র্যাটেজিক যে মিস্টেক বা স্ট্র্যাটেজিক যেটা আপনি বলতেছেন সেটা আমি ক্যাচ করছি, যে ইরানকে যুদ্ধটা লম্বা করতে হবে, যেহেতু ইরান একা যুদ্ধ করতেছে পরাশক্তির মতো দুইটা দেশের কাছে, যাদের দুজনের কাছে পারমাণবিক বোমা আছে বা ক্যাপাবিলিটি আছে, এবং তাদের অ্যালায়ের অভাব নাই, আশেপাশে সবগুলো তাদের অ্যালায়। সুতরাং ইরান এখানে ধৈর্যশীল আচরণ করতে হবে। আর ইরান তো কোনো গেরিলা সংগঠন না যে তারা ইন্টারন্যাশনাল প্রেশার থেকে একটু দূরে থাকবে বা তারা নিজেদের মতো করে যুদ্ধ করে যাবে, তাদের উপর কোনো চাপ আসবে না, যেভাবে আসে না, মানে একটা গেরিলা গোষ্ঠীর উপর যেভাবে আসে না আর কি। এটা বুঝছি। আমার কথাটা হচ্ছে আপনি সিরিয়ার দিকে তাকান, সিরিয়াতে কিন্তু ইরানের ভুল ডিসিশন বা যে মানে লেজি ডিসিশন করার কারণে টু প্রমিস টু এর পরে রাহাবা কিন্তু গ্রিন সিগন্যাল দিছিল যে যুদ্ধটা চালিয়ে যাও, কন্টিনিউ করে যাও। কারণ টু প্রমিস টু তে 100টা মারছিল ইরান, প্রথম দফা 100টা মধ্যে 30টা যা হিট করছিল ইসরায়েলের বেজে। সুতরাং এটা যদি চালিয়ে যাওয়া হতো তাহলে হচ্ছে লেবানন এভাবে ফল করতো না যেভাবে এখন ফল করছে লেবানন, আমার ধারণা। আর হচ্ছে সিরিয়াতে এভাবে চলে যেত না হাতের কাছ থেকে, মানে সিরিয়ার যে পাইপলাইনটা ছিল, কারণ সিরিয়ার পাইপলাইনটা তখনই চলে যেত যখন ইরান এই জায়গায়। ওইটা ঠিক আছে, কিন্তু ওটার সাথে এখন এটা সম্পর্ক কিভাবে হচ্ছে? আমার কাছে সেম জিনিসটা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ইরান যদি এখন একটু লেন্দি করে জিনিসটা বা গ্যাপ করে, এরকম একটা গ্যাপের মধ্যে রাখে, তাহলে এটা এরকম কোন একটা বড় ক্ষতি করে ফেলতে পারে লেবাননের সাইডে, কোন একটা জায়গায় পার্মানেন্টলি নিয়ে নিতে পারে। সিচুয়েশন কি হবে সেটা বলেন দেখি। আমেরিকা ইসরায়েল পরাজিত হয়ে চলে যাবে এখান থেকে? না, আমেরিকা ইসরায়েল এত সহজে পরাজিত হবে না বা হয়ে চলে যাবে না, ব্যাপারটা এত তো সহজ, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট না যে জোরে চলে যাবে। তাহলে সেই সিচুয়েশনটা চিন্তা করেন যে আমি আমার কথা হচ্ছে ইরান গতকালও মানে গত 2 দিন আগে জর্ডানে যে হামলাটা করছে, মানে কন্ট্রোল এসকেলেশন, মানে চাইলে আরো মারতে পারতো ইরান, মানে সেটা শত্রুপক্ষ জানে, কিন্তু ইরান মারে নাই। বা ইরান যে মাইটটা কনজিউম করছে সেটা এগেইনস্টে ততটুকু যতটুকু পর্যন্ত ওরা নিতে পারবে, যাতে একটা ট্রাম্প আবার সব বলতেছে আমরা এখন সিজফায়ারে এগ্রিড আছি। আমার মনে হয় এই জিনিসটাই কন্টিনিউ করা লাগবে। ব্রডার জিনিসটা খেয়াল রাখেন, ইরানের জন্য যুদ্ধের ব্রডার পার্সপেক্টিভ হচ্ছে আমি কখনোই আমেরিকা ইসরায়েলকে এমন মাইর দেব না যে ওরা দেওয়ালে পিঠ থেকে যায়। এটা হচ্ছে ইরান কেন, যে কোনো নন নিউক্লিয়ার পাওয়ার তাকে এই থ্রেশহোল্ড মানতেই হবে। কারণ যারা নিউক্লিয়ার পাওয়ার, শুধু নন ক্লিয়ার না, নিউক্লিয়ার পাওয়ারও তো এই থ্রেশহোল্ড মানতে হবে। কারণ আলটিমেটলি আপনি ধরে নেন যে ইরানের নিউক্লিয়ার পাওয়ার আছে, ইরান এমন একটা ম্যাচ দিল যে ওরা ইরানের উপর নিউক্লিয়ার পাওয়ার ইউজ করতে বাধ্য হলো, তারপরে ইরান একটা নিউক্লিয়ার পাওয়ার ইউজ করলো, আলটিমেটলি এখানে গেইন কার হলো? কারো তো গেইন হলো না। বা ইরানের তো কোন এখানে বা এখানে ইসলামী বিপ্লবের যে জয়টা বলি ভাবতেছি আমরা, বা আলকুসের যে মুক্তি ভাবছি, এটা তো হলো না। নিউক্লিয়ার থ্রেশহোল্ডটা কত? আমেরিকা ইসরায়েলকে কোন মাত্রা পর্যন্ত মাইর দিলে? কারণ ইরানে মাইর দেওয়ার সক্ষমতা আছে, আমরা সেটা জানি, আমরা এটা নিয়ে কারো কোনো ডাউট নেই। এখন কোশ্চেন হচ্ছে যে কতখানি মাইর দিচ্ছে বা দিচ্ছে না, কেন দেওয়া উচিত ছিল, আরো দেওয়া বেটার, এগুলা। এখন বলেন যে আমেরিকা ইসরায়েলকে ইরান কতখানি মাইর দিলে সেটা নিউক্লিয়ার থ্রেশহোল্ডে যাবে না? কতখানি মায়ের দিলে যে যাবে না সেটা তো বলা মুশকিল, কারণ হচ্ছে কোন লেভেল পর্যন্ত বলা মুশকিল। জি, তাইলে আমাদের জন্য বলা মুশকিল। এবং এই ক্ষেত্রে নতুন আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে ব্যাড ডিল কেমন হইতে পারে। ব্যাড ডিল কি হইতে পারে সে পয়েন্টগুলো আমাকে বলেন। একটু আগে তো আমরা এটা আলাপ করছি। হ্যাঁ, ব্যাড ডিল একটা হতে পারে, যেটা আমি বলি পার্সোনাল অপিনিয়ন মনে অনুযায়ী ইরান এখন ব্যাড ডিল করতে পারবে না, চাইলেও করতে পারবে না। ইভেন যদি ইরানের কোনো একটা পক্ষ চায় যে ইরান কিছু খারাপ ডিলে সাইন করুক, আমার মনে হয় না ইরান চাইলেও করতে পারবে এরকম। তবে তাও এই ক্ষেত্রে বলছে জনগণকে বুঝান। তবে এক্ষেত্রে ব্যাড ডিলের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে মেন্টাল যে একটা স্ট্রেসের ব্যাপারটা আছে। মনে করেন ইরান যদি একটু এখন ইরান যে ভাষায় কথা বলতেছে ওই ভাষা থেকে যদি একটু সফট হয়ে যায় এবং ইরান যদি একটা নেগোসিয়েশনের দিকে যায়, তাহলে যে একটা ধরনের যে কথা উঠছিল যে ইরানের মনে করেন যে অর্থনৈতিক অবস্থা শোচনীয়
বা হচ্ছে ইরানের শেষ মানে আর্সেনাল কমে আসতেছে, এটা একটা ব্যাপারটা এস্টাবলিশ হওয়ার চান্স আছে। আরেকটা ব্যাপার যেটা হতে পারে সেটা হচ্ছে যেটা আমি বললাম একটু আগে, এরা 60 দিনের একটা টাইম ফ্রেম বাঁধে দিবে, বাঁধে 60 দিনটাকে টাইমটাতে বড় করবে, হরমুজ প্রণালী খোলা থাকবে, আলটিমেটলি লেবানন আর গাজা মার খাতে থাকবে, এটা একটা ব্যাপার। এটা একটা ইরান জন্য একটা ব্যাড হতে পারে। গাজা এবং লেবানন মায়ের খাওয়া কিন্তু কোন চুক্তি করলেও বন্ধ হবে না, না করলেও বন্ধ হবে না। জি, কিন্তু হচ্ছে এখন যদি মনে করেন যে ইরান যেমন বলে রাখছিল সাউথ লেবাননে যদি হামলা করে তাহলে আমরা একটা রিটালিয়েট করব, কিন্তু ইরান যদি একটা মানে মনে করেন একটা ফ্রেমের মধ্যে চলে আসতে চায় বা একটা কথার মধ্যে চলে আসতে, তখন কিন্তু এই স্কোপটা কমে আসতেছে। ইরানের কাছে কিন্তু ফ্রি উইলটা থাকতেছে না যে আমরা মারবো। কিভাবে থাকতেছে না? এই যে দেখেন, এই যে সিজ ফায়ার হইলো, তারপর তো ইরান ঠিকই লেবাননে হামলা হইতে হইতে একটা সময় কি ইরান তো হামলা দিল। তো ইরান হামলা দেখেন, চুক্তি মানা, ইরান আগে যেভাবে চুক্তি মানতো দ্বিপাক্ষিক চুক্তি, এখন কিন্তু ইরান অন্যভাবে চুক্তি মানে। তো ডিল, যে কোনো ডিল আমেরিকা যত সহজে ব্রেক করে, ইরান 47 বছর ধরে এত সহজে ডিল ব্রেক করে নাই। এখন কিন্তু ইরান ডিল ব্রেক করে, তুমি ব্রেক যতদূর করবে আমি ততদূর ব্রেক করব। ইরান এবারে সেটা করছে কিনা সিজ ফায়ার চলাকালীন? হ্যাঁ, ইরান করছে সেটা, যে লাস্ট বার যেটা করলো সীমিত আকার আসছে। শুধু শুধু এবার না, এবার না, এই যে শুধু লেবানন না, এর আগেও তো ইরান ইয়ে করছে, আমেরিকান ইয়ে বেস গুলোতে অ্যাটাক দিছে না? হ্যাঁ হ্যাঁ, না না, মানে গোটা যুদ্ধের সময় ইরান প্রথমবারের মতো এবার তার যুদ্ধের নীতিতে তাদের ইনফ্রাস্ট্রাকচার হামলার বদলে তারা উল্টা পাল্টা ইনফ্রাস্ট্রাকচার হামলা করছে, মানে সিভিল ইনফ্রাস্ট্রাকচার যেটাকে বলা যেতে পারে বা অন্য কিছু, তাও বুঝে শুনে হামলা করছে। ইরান জাস্ট বসত বাড়িতে মারে নাই, গুগলের টুগুলের এগুলো। দ্য থিং ইজ, এবার ইরান যেমন প্রিভিয়াসলি ইরান যখন চুক্তি মেনে চলতো, সেটা কি জেসিপিওএ, ইরান কিছুই পায় নাই, ইরান বাণিজ্য করতে পারবে এগুলো এগুলো বলা হয়েছিল, তারপর ইরান কিছুই দেওয়া হলো না। কিন্তু ইরান কিন্তু তার সাইড থেকে কমিটমেন্ট মেনেই চলছে। 2018 সালে ডিল ব্রেক করলো ডোনাল্ড ট্রাম্প, ডিল হয়েছে কবে? 15 সালে। তারপর ইরান তার সাইডে কমিটমেন্ট মেনে চলতেছে, ইরান তার সমৃদ্ধ পরমাণু মাত্রা কমায় আনছে, ইরান ইন্সপেকশন এলাও করতেছে আরো বেশি বেশি, সব মানতেছে 15, 16, 17, 18 সালে ট্রাম্প এসে ডিল বললো এটা বাদ। তারপরে 19, 20 বা 21 সাল থেকে, সম্ভবত 21 সালে সাইদ ইব্রাহিম রাইসি উনি যখন প্রেসিডেন্ট হন, তারপর এই ইয়েগুলা হয়। ইরান হচ্ছে তার সাইডে ডিল ব্রেক করা শুরু করে, এবং ইব্রাহিম রাইসির সময় হচ্ছে এনরিচমেন্ট বৃদ্ধি করে 60% নেয়। সময় হয়নি। আচ্ছা, তাইলে আমরা দেখছি যে ইরান 15 সালে ডিল হইলো, ইরান কিছুই পেল না কত বছর? 2020 সাল পর্যন্ত, 21 সাল পর্যন্ত। তাহলে কত বছর? প্রায় 5-6 বছর। 6 বছর। 6 বছর ধরে ইরান একতরফা আমার হাত বন্ধ করে রাখলো, আর তুমি আমাকে কিছু দিলা না, আমি যা দেওয়ার দিলাম। এটা সে করছে, এটা ইরানের অ্যাপ্রোচ ছিল। সাইদ ইব্রাহিম রাইসি আসার পর এই অ্যাপ্রোচটা চেঞ্জ হয়েছে, যে তোমরা মানতেছো না, তো আমরাও এনরিচ করতে 60% গেল। 24 সালে সাইদ ইব্রাহিম রাইসি যখন শহীদ হন, এরপর এই পেজেশকিয়ান সরকার আসার পর আমরা ইরানের রেসপন্স গুলোতে দেখতেছি কিছু ডিলে, কিছু স্লো। যেমন ট্রু প্রমিস 2 এর ক্ষেত্রে বা 1ও তারা ডিলে করছিল। পশ্চিমাদের ফ্রান্সের প্রমিস, ব্রিটেনের প্রমিস, এগুলো তাদের আবার ব্রিটিশ, ফরাসি, ইউরোপিয়ানদের সাথে হ্যান্ডশেক করতে খুব ভালো লাগে এই পেজেশকিয়ান সরকার লোকদের। তো তারা এগুলো ডিলে করছে, কিন্তু সেখানেও এমন কিন্তু হয়নি যে আমরা 6 বছর ধরে পশ্চিমাদের কমিটমেন্ট গিলে বসে আছি। না, এটা হয়নি, এটা আইআরজিসির কারণে হয়নি, বা হচ্ছে রাহাবারের পদক্ষেপের কারণে, শহীদ রাহাবারের কারণে হয়নি, যার কারণে ওভারঅল ইরানের সাইডে তারা 6 বছর ধরে আমরা শুধু গিলে থাকবো তোমাদের যা শর্ত, এটা হয় নাই। এই 24 সালে ইব্রাহিম রাইসি শাহাদাতের পর থেকে, 24-এ কবে এটা উনার শাহাদাত? মনে হয় মে মাসে নাকি এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মে মাসের শুরুতেই মনে হয়। এনিওয়েজ, তো ওইটার পর থেকে দেখতেছি 25, 26, 2 বছর, সেই পেজেশকিয়ান সরকারের 2 বছর হয়েছে। এই 2 বছরের মধ্যে ট্রু প্রমিস 1, 2, 3, 4 4টা করা হয়েছে। ইরান, এবং এর মধ্যে অনেকগুলো চুক্তিতেও গেছে।
চুক্তিতে যাচ্ছে, চুক্তি করতেছে, হামলা হচ্ছে, ইরান পাল্টা জবাব দিচ্ছে। এরপর দেখতেছি সিজফায়ার চুক্তি করতেছে, তার মধ্যে ইরান পাল্টা মাইর দিতেছে। সেটা কতদূর ছিল এই রিসেন্ট ঘটনার আগ পর্যন্ত। যখন ইরানে হামলা হচ্ছে, ইরান পাল্টা আমেরিকান বেজে হামলা করতেছে, ইভেন সিজফায়ার চলাকালীন। এটাই আমরা দেখছি। তারপর সেই ইকুয়েশনকে ইরান চেঞ্জ করলো, লেবাননকে ইনক্লুড করলো। ইরান হঠাৎ বলতে লাগলো লেবাননে হামলা, লেবানন হামলা কিন্তু চলমান আছে। তা হঠাৎ বলতে লাগলো যে বৈরুত হচ্ছে রেড লাইন, এখানে রেড লাইন, এখানে এ করা যাবে না, হামলা করা যাবে না। তবে সেখানে হামলা হইলো, ইরান পাল্টা হামলা করলো। সো ইরান এখন এটা একবার করার মাধ্যমে এস্টাবলিশ করে ফেলছে যে তেহরানে হামলা হলেও আমি পাল্টা জবাব দেব, লেবাননে হামলা হলেও আমি পাল্টা জবাব দেব। বাট আমি ডিসাইড করব তেহরানের কোন হামলার আমি জবাব দেব কি দেব না, লেবাননের কোন কোন হামলার আমি জবাব দেব কি দেব না। বুঝতে পারছেন? আপনার আর একটা ইয়েতে ঢুকছেন নাকি? হ্যালো, কি কয় বের করে দিছিল? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, কি আমাকে সমস্যা? আমার করতে বের করেছিল, কিন্তু আমি আপনার ভয়েস শুনতে পাচ্ছি না। আপনি যেটা বলছেন সেটা আমি বুঝছি যে ইরান তাদের মনে করেন যে একটা কথা মানে চুক্তি হচ্ছিল, এরপরেও ইরানও পাল্টা হামলা করতেছিল শুধুমাত্র মানে ইসরায়েল বা আমেরিকা যেটা করে আসছে যে আমরা যেটা থেকে অভ্যস্ত, হ্যাঁ এটা দিনের মধ্যে ওরা মারবে, কিন্তু অপরপক্ষ থেকে দিক মেনে চলবে, কিন্তু ব্যাপারটা এরকম হয়। তো ইরানও মারছে। তো আমার কথা একটু হচ্ছে কথা এই যে জোরে যদি বলেন, শুনি যদি না। মাইক্রোফোন দূরে মনে হয়। মানে আমার হুম। কথা হচ্ছে যদি জিনিসটা এরকমই হয় যে একটা ডিল হোক বা না হোক, মানে ইরানও মানবে না বা আমেরিকাও মানবে না, তাহলে তাহলে এই টাইম ফ্রেমের মধ্যে যাওয়ার কি দরকার? শুধুমাত্র যুদ্ধটাকে লম্বা করবে এজন্য? টাইম, হ্যাঁ, যুদ্ধ লম্বা কর তো ইরানের ফেভারে যায়। হুম। এখন আমেরিকার যেটা দরকার একটা ডিল, সেই ডিল বললে তাদের স্টক মার্কেট একটু নর্মালাইজ হয়, এই হয় সেই হয়। তো সে একটা ডিল যদি পায়, কিন্তু সে ইরানে হামলা চালায় যেতেই থাকে, এবং হামলা হলে ইরান যদি পাল্টা জবাব দেওয়ার নীতিতেই অটল থাকে, তাহলে তো আপনার সমস্যা নাই, প্র্যাকটিক্যালি তো যুদ্ধ চলতেছে। এই যে সিজ ফায়ার বলে একটা জিনিস হয়েছে, এটা কি অ্যাকচুয়াল সিজ ফায়ার না। ইরানও হামলা করে, ইসরায়েলও হামলা করে, আমেরিকাও হামলা করে। তাতে সিজ ফায়ার বলে খালি যুদ্ধের মাত্রা কমছে, দুই পক্ষই যুদ্ধ চালু রাখতে যুদ্ধের মাত্রা কমছে, এবং এই মাত্রাটা দুই পক্ষই কমায় রাখছে। খেয়াল করেন, ইসরায়েল কিন্তু ব্যাপক হারে হামলা করতেছে না, আমেরিকাও ব্যাপক হারে হামলা করতেছে না, তাই না? আপনাকে বের করে দিচ্ছে কেন বারবার? কি প্রবলেম? তো যেহেতু আপনারা যারা লাইভ শুনতেছেন, আপনাদের জন্য একটু বলি, আমি বেসিক্যালি অলির সাথে আলাপ করতেছিলাম ফোনে। তো আমি ভাবলাম যে কেউ যদি শোনে। কি হলো, আপনারটা ক্লোজ হয়ে যায় কেন? কি জানি বুঝতেছি না। আমি আমি এখন আমার যেটা কোশ্চেন আপনার কাছে সেটা হচ্ছে, তার হুম। মানে আপনার দৃষ্টিতে মানে ডিল হোক মানে ডিল হচ্ছে বা এখন যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, তাহলে এটা কোনো সমস্যার কারণ না বা সমস্যা হচ্ছে না? ডিল বলে যে জিনিসটা, ডিলে একমাত্র সমস্যা আমি সেই জায়গায় দেখি, সেটা হচ্ছে ইরান যদি তার সামরিক জবাব দেওয়া বন্ধ করে দেয়। কারণ আচ্ছা। প্র্যাকটিক্যালি শোনেন, প্র্যাকটিক্যাল জিনিস দেখেন। এই যে রিসেন্টলি আমি ইসলামী ব্যাংক প্রসঙ্গে, আপনি এখান থেকে নয় আসে কিসের এত বাতাসের শব্দ, ঝড়ের শব্দ? তো প্র্যাকটিক্যালি যে জিনিসটা ইসলামী ব্যাংক প্রসঙ্গে কয়েকদিন আগে আলাপ করতেছিলাম। তো এই যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ, সেজন্য মিছিল হইতেছে, বিক্ষোভ হইতেছে, হ্যান ত্যান। তা আমি তখন জিজ্ঞাসা করলাম যে দেখেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আপনারা একে চান না, তাই মিছিল বিক্ষোভ করতেছেন, ঠিক আছে। এই লোক চেয়ারম্যান হোক আর আপনার পছন্দের লোকই চেয়ারম্যান হোক, কালকে যদি বিএনপি সরকারের কোন এক এসালম টাইপের লোকজন এসে আপনাদের যে কোনো চেয়ারম্যান, ইভেন জামাত থেকেই চেয়ারম্যান নিয়োগ দেন, তার যদি এসে মাথায় অস্ত্র ঠেকায় বলে এই টাকা দে, তখন আপনি তো টাকা দিয়েই দিবেন। আপনার প্র্যাকটিক্যাল সমস্যা তো ওইখানে না, আপনার প্র্যাকটিক্যাল সমস্যা হচ্ছে আপনার প্রচুর টাকা এসালম নিয়ে গেছে, ওই টাকা ফেরত দিতেছে না। তাহলে ব্যাংকের নিয়ম অনুযায়ী এসালমের জমি সম্পত্তি, ব্যবসার জিনিসপত্র, এগুলো আহ বাজেয়াপ্ত করবেন, ক্রোক করবেন, করে আপনি এগুলো সেল করে নিলামে উঠে আপনার টাকা ফেরত আনবেন। তো ইউনূসের আমলে জামাতের লোকটা টাকা ফেরত আনে নাই।
এইগুলো করে নাই, একটু এসালমের জমি সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যন্ত্রপাতি কিচ্ছু জব্দ করে নাই। তারপর বিএনপি সরকার আসছে, এখন বিএনপি সরকারকে দোষারোপ করছে। আর ইউনূস সরকার তো তোমাদের হাতের পুতুল ছিল। এখন বিএনপি সরকার আসছে, এখন বিএনপি সরকারের দোষ হয়ে গেছে, সে এমন খারাপ চেয়ারম্যান নিয়োগ দিছে। চেয়ারম্যান এ আসুক ও আসুক, আসল কাহিনী হচ্ছে টাকা, নাকি তুমি তো বাংলাদেশ ব্যাংক ফালতু কাগজের নোট ছাপায় তোমার ব্যাংক ভরে দেবে। তাইলে ওই আসল কাজ করো নাই ইউনূসের সময় 2 বছর, এখন অন্য কথা বলে লাভ আছে এসব মিছিল করে। তো আপনার আসল জিনিসটা অনেক সময় মানুষ ভুলে যায়। এই যে ইসলামী ব্যাংক থেকে মানুষ টাকা উঠায় নিচ্ছে, নিউজ হচ্ছে, চেয়ারম্যান কে মানতেছে না, এগুলো নিয়ে আসল কাজ কি? আসল কাজ হচ্ছে টাকা চুরি গেছে, টাকা ফেরত আনো, ওর জমি সম্পত্তি বেচে টাকা ফেরত আনো, নাহলে হাসিনার জমি সম্পত্তি, নাহলে আওয়ামী লীগের জমি সম্পত্তি বেচে টাকা আনো, নইলে সালামের পরিবার আত্মীয় স্বজনের জমি সম্পত্তি বেচে টাকা আনো, টাকা আনতে হবে। আসল জিনিস করতেছো না, অন্য হাবিজাবি কথা। এখন দেখেন, ইরান, আমেরিকা, ইসরায়েল এই প্রসঙ্গে মূল ইস্যুটা কি? মূল ইস্যু হচ্ছে ওই জায়গায় তাদের উপস্থিতি। অবৈধ রাষ্ট্র ইসরায়েল এই জায়গায় কেন থাকবে? এখান থেকে ইহুদিদের যেতে হবে। দে মাস্ট গো ব্যাক টু ইউরোপ। ইউরোপে প্রচুর ল্যান্ড আছে, ওখানে তাদেরকে ফেরত পাঠিয়ে দিতে হবে। এটা হলো প্রথম জিনিস। সেকেন্ড, আমেরিকার কোনো সামরিক ঘাঁটি এখানে থাকতে পারবে না। তারপর থার্ড হচ্ছে এই আরব দেশগুলোর জনগণ যদি অ্যালাউ করে, তাহলে ওদের দেশের সমস্ত টাকা পয়সা তারা আমেরিকার পকেটে দিক, ওটা তারা আমরা ঠেকাইতে পারবো না। ঠিক আছে? কিন্তু ওখানে কোনো সামরিক ঘাঁটি থাকা ছিল, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস। যতক্ষণ এই হ্যাঁ, সামরিক ঘাঁটি আছে, তারা তো আমাদেরকে মারতেছে। মানে এখানে আমার যেটা কনসার্ন, মানে যে জন্য আমি টেনশনে ছিলাম বা টেনশনে এখনো আছি, সেটা হচ্ছে আমি তো অলরেডি প্রমিস 2 এর পরে যে ডিলে, ওটার ভোগান্তিটা আমরা দেখতেছি কি হচ্ছে লেবাননে বা সিরিয়ার। এখন যে পাইপলাইনটা আমাদের ছিল স্ট্রং, ওটা নাই হয়ে গেছে। আর একটা যেটা কনসার্ন, যেটা হচ্ছে মানে বিষয়, যারা বিপ্লবপন্থী বলে আমরা পরিচিত আর কি, ইরানের পার্লামেন্টে বলেন বা হচ্ছে আমরা যাকে নেক্সট ইব্রাহিম রাইসির মতো ব্যক্তিত্ব যারা আছে, তারা কিন্তু হুম। এই জিনিসটার মানে তীব্র বিরোধিতা করতেছে। তো তারাও তো অবশ্যই কোনো একটা সেন্স থেকে জিনিসটা ডেঞ্জার ফিল করতেছে, বা যেটা মনে করেন যে বিপ্লব যারা 100 দিন ধরে রাস্তায় আছে, যেসব বিপ্লবী মানুষরা যারা বলছে যে লেবাননের রক্ত মানে আমাদের রক্ত, আমাদের রক্ত মানে লেবাননের রক্ত, তো তাদের জন্য জিনিসটা কেমন হবে? বা এই যে যারা বিপ্লবপন্থী, যারা কোর বিপ্লবপন্থী মানুষ, তারাও তো অবশ্যই পন্ডিত লেভেলের মানুষ, আরেকটা লেভেলেরই মানুষ। হ্যাঁ, তো তারা কেন এই হ্যাঁ। জিনিসটা বিরোধিতা করতেছে বলে আপনি ফিল করতেছেন? এটা একটু আমাকে অ্যান্সার করেন। আচ্ছা, এই যে এইটা আর একটা পার্সপেক্টিভ যেটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইরান, ওটার উত্তর অবশ্য আমি আগে একবার দিচ্ছি, বাট এক্সাক্ট এই কোয়েশ্চেনের এগেনস্টে না। সেটা হইলো যে ইরান এবার কেন ফুল ফ্লেজের যুদ্ধ করতে পারতেছে দীর্ঘদিন ধরে? কারণ এইবার ইরানের জনগণ মেজরিটি সাথে আছে। জনগণ যুদ্ধের পক্ষে, জনগণ সাথে আছে। হ্যাঁ, কিন্তু বিগত 47 বছর ধরে ইরান কেন এটা করতে পারেনি? মানে 47 বছর না, ইরাকের সাথে যুদ্ধের পর থেকে। ইরাকের সাথে যুদ্ধ শেষ হইলো এরপরে, বা ধরেন এই হামাসের উত্থানের পর থেকে। মানে তারপর তো 5 বছর পর, কাজাখস্তানে মানে 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 হচ্ছে ইরান এখন যে আক্রমণ করতেছে, থেকে। ইরান এখন যে আক্রমণ করতেছে, এটা 5 বছর আগেও করতে পারতো, সে কেন করলো না? এরকমই তো ব্যাপার, তাই না? 2006-এ হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ হয়েছে। হ্যাঁ, তখন কেন সরাসরি অ্যাটাক করেনি? তখন কেন করে, তখন কেন ইনভলভ হয়নি? হ্যাঁ, একটা মিনিট। আচ্ছা, তো তখন কেন ইনভলভ হয়নি? তারপরে হামাস 2005 সাল থেকে গাজায়, এবং সেই হামাস আহ, থাকার পর থেকেই তো গাজাবাসীর উপর অনেক জুলুম নির্যাতন নেমে আসছে, যেহেতু তারা প্রতিরোধী সংগঠন। বিভিন্ন সময় হয়েছে, 2014 সালে হয়েছে, রমজান মাসে হয়েছে, আরো অনেক অনেক সময় হয়েছে। তখন ইরান কেন ইনভলভ হয়নি, হতে পারেনি? হ্যাঁ, সিরিয়াতে ইরান পার্শিয়ালি ইনভলভ হয়েছে, ডিরেক্টলি না, ডিরেক্ট মিলিটারি দিয়ে একেবারে ঢুকে গেলাম, মিসাইল মারলাম, সেভাবে ইনভলভ হয়নি। তো এই যে এতগুলো জায়গা, প্রতিরোধকের এতগুলো ফ্রন্ট, এবং ইয়েমেন 2015 সাল থেকে ইয়েমেনের উপর জুলুম চলতেছে। সো ইয়েমেন এর ব্যাপারেও তো ইরান ডিরেক্টলি ইনভলভ হয়নি। ইরান এর সাথে সবাইকে অস্ত্র সহায়তা দিচ্ছে ইত্যাদি, কিন্তু প্রতিরোধকামী লোকজন যারা ইরানের মধ্যে, তারা এবং বাইরের লোকজনও, তারা মনে করছে ইরানের উচিত সরাসরি গাজায় চলে যাওয়া, সরাসরি লেবাননে চলে যাওয়া, সরাসরি ইয়েমেনে যাওয়া। ইরান যেতে পারেনি, কারণ ইরানের একটা ক্রিটিক্যাল থ্রেশহোল্ড আছে, যে থ্রেশহোল্ড পর্যন্ত জনগণকে বিপ্লবী হতে হবে। সে ক্রিটিক্যাল থ্রেশহোল্ডের বিপ্লবী লোক ছিল না। তো তখন পর্যন্ত কাজ হচ্ছে মানুষের ভিতরে বিপ্লবী চেতনা জাগ্রত করতে থাকা। এইবার সেই বিপ্লবী চেতনা জাগ্রত হয়েছে,
কিন্তু সেটা শাহাদাতের মাধ্যমে, সেটা বারবার বিট্রেয়ালের মাধ্যমে, বারবার সংস্কারপন্থীরা, হাসান রুহানি সরকার, মাঝখানে শুধু বিপ্লবী সরকার কে ছিল? ইব্রাহিম রাইসি। তো তাও উনি 3 বছর ছিলেন। সো বারবার এই যে সংস্কারপন্থী লোকজন যারা, হাসান রুহানির 8 বছর, পেজেশকিয়ানের 2 বছর, এই যে 10 বছরে আমেরিকার সাথে নানান ডিল, সোকল ডিপ্লোম্যাসি, এই জিনিসটার সব রকম অপশন তারা দেখে ফেলছে এবং দেখছে সব অপশনে আমরা মাইর খাই। এটা দেখে প্রচুর মায়ের খেয়ে নেড়া একবার না বারবার বেলতলায় যায় ইরানি হইলে, যেতে যেতে তারপর তারা এখন ফাইনালি ওদের বেপর্দা একেবারে সংস্কারপন্থী মেয়ে যারা ওই ঘরানার, তারাও রাস্তায় নেমে এসে বলতেছে যুদ্ধ চাই, যুদ্ধ চাই। তারা তো 5 বছর আগে এটা বলতে পারতো না, এখন তারা অনেক মায়ের খেয়ে ঘোল খেয়ে তারপর তারা এটা বলতে পারছে। সো এইটা হচ্ছে জনগণের ব্যাকিং। এই জনগণের ব্যাকিংটা এখন কয়দিন হয়েছে? 4 মাস হলো এই ব্যাকিংটা তৈরি হয়েছে, 6 মাস বলা যেতে পারে। স্পেশালি জানুয়ারিতে যে সকল রায়ট হইলো, মানে সকল প্রটেস্ট হইলো, যেটা রায়ট, ওইটার পর থেকে এই 6 মাস ধরে এই ব্যাকিংটা তৈরি হয়েছে। এটার কন্টিনিউয়েশন বিপ্লবপন্থীদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। আলেমরা তাদের কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে এটাকে কন্টিনিউ রাখবে জনগণের মধ্যে, এটা তাদের প্রয়োজন। আর সংস্কারপন্থীরা তারা তো বাটে পড়েই গেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ইরান এত বড় যুদ্ধটা করলো কখন? একটা সংস্কারপন্থী সরকারের সময়। এই যুদ্ধটা যদি কোনো কট্টরপন্থী বিপ্লবপন্থী সরকারের সময় হতো, ওই লোকেরা গলাবাজি করে যে হ্যাঁ আমরা সংস্কারপন্থী সরকার থাকলে এটা হতো না, আমরা যুদ্ধই হতো না, আমরা যুদ্ধই করতে সমাধান দিতাম না। করতাম, হ্যাঁ আমরা ডিপ্লোমেসির মাধ্যমে সমাধান করতাম, এগুলো তারা বলতো। তারা অপোজিশনের এগেইনস্টে এই কথাগুলো বলতো এবং এগুলো তাদের বলা লাগতো না। আমেরিকায় তাদের ইতিমধ্যে ইতিমধ্যে ট্রু প্রমিস 2 এর পরে যে আরেক না অন্য একজন এভাবে বলছিল যে অন্য কেউ যদি সরকারে থাকতো তাহলে আরো 2 দফা যুদ্ধ হতো, আমাদের জন্য যুদ্ধটা হচ্ছে না। কিন্তু দেখেন পরবর্তী কিন্তু বাটে পড়ে গেছে, যুদ্ধটা হলোই। পরে 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 তো আবার ট্রু প্রমিস 3 হইলো, তারপরে এখন তো 4 চলতেছে। তাইলে দেখেন এটা আরো ভালো হয়েছে এই সংস্কারপন্থী মাইন্ডসেটের লোক যারা, যারা সকল পশ্চিমা সুশীল গণতান্ত্রিক রাজনৈতিক আলোচনা টেবিল এগুলোতে বিশ্বাস করে, সব ছলনায় বিশ্বাস করে। তো ওই লোকেদের ক্ষমতায় থাকা অবস্থায় যখন ঠেকায় পড়ে যুদ্ধ করতে হয়, তখন ওদের যেই দর্শন, ওই দর্শনটা দুর্বল হয়। এবং এটা বিপ্লবপন্থীদের জন্য সুযোগ যে এরকম সরকারকে আরো চাপ দেওয়া। অতএব বিপ্লবপন্থীদের তো এটাই বলা উচিত যে কোনো ডিল হবে না, ডিল করা উচিত না, ডিল কেন করবা, যুদ্ধ চালিয়ে যাও, আমেরিকা প্রতারক, তারা এতবার চুক্তি ভঙ্গ করছে, রাহবারকে শহীদ করছে, গত বছর চুক্তি চলাকালীন, আলোচনা চলাকালীন হামলা করছে, এবছর আলোচনা চলাকালীন হামলা করছে, তোমরা চুক্তি করতেছো, তোমাদের এমওইউ চলাকালীন আবার হামলা করবে, সো তোমরা এটা করো না। এই কথাগুলো বলার মাধ্যমে তারা এই জাতির ভিতরে প্রো রেজিস্ট্যান্স এবং স্বচ্ছ দৃষ্টি, সোজা কথা স্বচ্ছ দৃষ্টি জাগ্রত করা এবং জারি রাখা, এই দুটো জিনিস তারা অ্যাচিভ করতে পারবে। তো এটা তাদের করা উচিত, আমাদেরও করা উচিত। এটা একটা আচ্ছা, পার্সপেক্টিভ। তার মানে এক্ষেত্রে কোনো মানে ইউনিটি ক্ল্যাশ নাই, কোনো মানে তাদের দুজনের মধ্যে যে মত পার্থক্য আছে বা দেশ ভাগ হয়ে যাবে এরকম কিছু না। দেশ ভাগ না, দেশ ভাগের প্রশ্নই আসে না। ইরানে যে ইউনিটি সৃষ্টি হয়েছে এটা তো ঐতিহাসিক। এটা ইরান ইরাক যুদ্ধের পরে এই প্রথম ইরানে এইরকম ইউনিটি সৃষ্টি হইল, প্র্যাকটিক্যাল ইউনিটি। এটা তো আগে ছিল না, ঐতিহাসিক। তো তাহলে এখানে আরেকটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার বক্তব্যের প্রথম অংশে মানে প্রথম দিকে আপনি যখন ডিলটা কেন ক্ষতিকর হবে না খুব একটা বেশি এটা বুঝালেন, আর বক্তব্যের এই অংশে যখন আপনি মানে বিপ্লবপন্থীদের আসলে কি করা উচিত মানে আমাদের যারা বিপ্লবপন্থী তাদের সেটা বুঝালেন, তাহলে এখন আমার একটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, সেটা হচ্ছে তাহলে ইরানের ভিতরে যে মেকানিজম বা সরকারের যে কার্যক্রম এটা আসলে চলে কেমনে? মানে রাহবার কি তাহলে মানে সরকারকে একটা ফ্রিডম পর্যন্ত দিয়ে রাখছে কিছু রেড লাইন দিয়ে যে তোমরা এর মধ্যে কাজ করতে পারো, যেটা হচ্ছে সেটা? ফ্রিডম দিয়ে রাখছে তা না, কারণ তার ফ্রিডম দিয়ে রাখা মানে কি আবার স্বৈরাচার, তার হাতে সব ক্ষমতা, সে কাউকে কিছু দিয়ে রাখছে চাইলেই ফেরত নিতে পারে না। রাহবারের যে ক্ষমতা সেটা রাহবারের ক্ষমতা, সরকারের যে ক্ষমতা সেটা সরকারের ক্ষমতা। আমাদের ইরানের 47 বছর ইতিহাস চোখের সামনে আছে। এই ইতিহাস তাকায় দেখে আপনার আমার বলতে হবে যে রাহবারের কাগজে কলমে যে ক্ষমতা ওইটা কি সিম্বলিক, নাকি বাস্তবে ক্ষমতা এর চেয়ে বেশি, নাকি বাস্তবে কোনো ক্ষমতা নাই। যেমন আমাদের দেশে তো প্রেসিডেন্ট রাষ্ট্রের সর্বোচ্চ পদ, কিন্তু আসলে মানে আলটিমেটলি আমাদের দেশে যেমন আমরা যেটা বুঝি সুপ্রিম লিডার মানে সবাই সবকিছু করে, যে ভুল ধারণাটা।
অ্যাকচুয়ালি রাহাবারের ক্ষেত্রে তো ব্যাপারটা এরকম না, রাহাবার তো আসলে এখন মানে নির্দিষ্ট রাহাবারের কিছু ক্ষেত্র ছাড়া কোনো ক্ষেত্রে কমেন্টই করে না। ইভেন আমরা দেখছি যে আমাদের শহীদ রাহাবার সরকার তার তো ভাই গোটা, সরকারের কাজ করবে। এখন হ্যাঁ মানে সরকারের আমাদের কিন্তু শহীদ রাহাবার লিমিটেড। কিন্তু আমাদের হ্যাঁ, শহীদ রাহাবার কিন্তু শুধুমাত্র সাজেশনই দিচ্ছে তার বক্তব্যের মাধ্যমে, কখনো কিন্তু ইন্টারনাল অ্যাফেয়ার্স সরাসরি হাত ঢুকায় বলেন যে যেটা করা যাবে না বা কাউকে শোকজ ভাই করে দেয়নি, কখনো রাহাবার এরকম কিছু করে নাই, কখনোই ইন্টারনাল করেনি। অ্যাফেয়ার্স এর ডিসিশন মেকার তো রাহাবার না, সে করবে কেমনে? সে যদি বলে সে তার সীমা লঙ্ঘন করবে, এবং তাতে তো সরকার ওটা মানতে বাধ্য না। রাহাবার তো প্রেসিডেন্টকে আদেশ করতে পারে না। প্রেসিডেন্ট আবার তার যেই বাউন্ডারি, ওই বাউন্ডারির বাইরে যেতে পারে না। প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ ঘোষণা করতে পারে না, ওটা প্রেসিডেন্টের এখতিয়ারে নেই, এটা সুপ্রিম লিডারের এখতিয়ারে। ইরানের কনস্টিটিউশন পয়েন্ট আমার কাছেও আছে, আপনারা চাইলে এটা পড়তে পারেন, অনলাইনেও আছে। তো এই যে এখন যদি প্রেসিডেন্ট কালকে ডিক্লেয়ার করে দেয় যুদ্ধ বন্ধ ঘোষণা করলাম, রাহাবারে এছাড়া সেটা করতে পারবে না। এখন দেখতে হবে যে এগুলো কাগজে সংবিধানে আছে, প্র্যাকটিক্যালি কি ইরানের প্রেসিডেন্ট এত পাওয়ারফুল যে সে স্বৈরাচার হয়ে ওঠে, সে যুদ্ধ বন্ধ করে, সে চুক্তি করে, যেখানে এটা এখতিয়ার হলো রাহবারের, সে কি রাহবারের অধিকারে হস্তক্ষেপ করে কিনা, বা রাহবার প্রেসিডেন্টের দায়িত্বের মধ্যে হাত ঢুকায় কিনা। এটা প্র্যাকটিক্যালি বিগত 47 বছরে এ ধরনের কাজ কতবার হয়েছে বা হয়েছে কিনা। এইমাত্র নিউজ আসলো, এক্সক্লুসিভ রয়টার্স, the UAE will unlock 10 billion worth of frozen oil revenues to Iran, of which 3 billion have already been delivered. আচ্ছা, আমরা যে লিখছিলাম, আমি যে লিখলাম যে প্লেনে করে ইরানের কাছে $3 বিলিয়ন দিতে, তখন কতগুলো গান এসে লিখলো হ্যাঁ হ্যাঁ প্লেনে করে নিয়ে গেছে হ্যান তেন। মূর্খ লোকজনের কথার জবাব দিয়ে লাভ নেই। এই যে এখন রয়টার্স লিখতেছে, তখন বলবে হ্যাঁ হ্যাঁ হজরত রয়টার্স যেহেতু লিখছে, আহলুল রয়টার্স ওয়াল বিবিসি, তাহলে ওরা ঠিক আছে। হুম, তো যাই হোক, two other informed sources said the amount could be up to 20 billion, and that part of this was already agreed in exchange for Iran not attacking the UAE. Okay, let's ভাই say এটা কি 20 বিলিয়ন বলতেছেন না মিলিয়ন, বিলিয়ন না মিলিয়ন? বিলিয়ন, বিলিয়ন 20 বিলিয়ন, ইরানের টোটাল 24 বিলিয়ন আমেরিকার কাছে। 3 বিলিয়ন ও ওই যে আচ্ছা, ইসরায়েলে মার দিচ্ছিল, তখন একটা প্লেন গেল না আবুধাবি থেকে, তখন ওই জি জি প্লেনের জি, মধ্যে ওটা 3 বিলিয়ন দেখছি তো, ক্যাশ ওটা ছিল। দেখছি, হ্যাঁ আপনি লাইভ আপডেট দিচ্ছেন, Yes, দেখছি। হ্যাঁ। তো এনিওয়েজ, এখন ওইখানে আমি ওই জিনিসটা বলতেছি যে অনধিকার চর্চায়, মানে সিরিয়াস লেভেলে অনধিকার চর্চা হয় কিনা, সাংবিধানিক অনধিকার চর্চা এটা একটা জিনিস, সেটা আর আমার একটা জানা হচ্ছে মতো হয় পলিটিক্যাল না, মানে অ্যাপ্রোচ। ইরানে আমি দেখছি যে মানে ওভারল্যাপিং করে না, মানে একদল এটা একদলকে ইরানের পছন্দ যে করে না এটা হয়, কিন্তু ভিতরে, মানে হ্যাঁ, ভিতরের লোকজন, তাদের কাছ থেকে আমি যতদূর শুনছি এমন অভিযোগ শুনিনি, যারা সংস্কারপন্থী বিরোধী, যারা প্রো রাহবার, প্রো বিপ্লব, প্রো ইনকিলাবি, তারাও এটা বলে নাই যে না অনধিকার চর্চা করছে, রাহবারের এটা এখতিয়ার কিন্তু প্রেসিডেন্ট এটা করে দিছে। আমি তাদের কাছে এটা শুনি নাই। সো এই যে অনধিকার চর্চা প্র্যাকটিক্যালি যদি না হয়, তাহলে ঠিক আছে, রাহবার একটা অ্যাডভাইস দিছে, রাহবারের কাজই তো অ্যাডভাইস দেওয়া, কিন্তু সেটা প্রেসিডেন্ট মানতে বাধ্য না। তো সে যদি না শোনে, আমরা ওই প্রেসিডেন্টের সমালোচনা করতে পারি যে এই অ্যাডভাইসটা ভালো ছিল। ইভেন রাহাবার অ্যাডভাইস দেয়নি, আমি নিজে প্রেসিডেন্টকে একটা অ্যাডভাইস দিই না, আমরা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীকে অ্যাডভাইস দিই না, অমুকে এটা করা উচিত, তমুকে করা উচিত, আমরা আমাদের সরকারকে অ্যাডভাইস দিই, প্রাইম মিনিস্টারকে ইরানের করা উচিত, একদিনে 500টা মিসাইল মারা উচিত ইসরায়েলে। বাট সেটা যদি সে না করে, সে ভুল করতেছে। হ্যাঁ, আমার চোখে ভুল করতেছে, আমার চোখে প্রাইম মিনিস্টার বাংলাদেশে অনেক ভুল করতেছে, আপনার চোখেও ভুল আছে। হ্যাঁ, আমরা এটা বলতে পারি এবং বলা উচিত, তা না হলে তো সে স্বৈরাচার হয়ে, কিন্তু সে অনধিকার চর্চা করতেছে কিনা, সাংবিধানিক ব্যারিয়ার ক্রস করতেছে কিনা, আমরা ব্যক্তিভাবে পেজেশকিয়ান সরকার, পেজেশকিয়ানের সমালোচনা করতে পারি, সেখানে রাহবারের উপদেশ শুনলো না। তার মানে সে ভাই কিন্তু এখানে কি আলটিমেটলি মনে করেন যে ব্রিটিশের প্রমিস মনে মেনে করেন, সে হামলা পিছাইলো, ট্রু প্রমিস 1-2 মনে এর করেন ক্ষেত্রে দুটোই সে পিছাইছিল। এখানে আরেকটা, ব্রিটিশ এবং ফ্রেঞ্চ মানে সরকার প্রধানদের মানে প্রমিস শুনে যে আমি তোমার এই করবো ওই করবো, স্যাংশন তুলে নেবো হ্যান ত্যান, তুমি হামলা করো না, এটা আমরা সমালোচনা করতে পারি। এখন ওই সমালোচনা ইরানের শাসন ব্যবস্থা কন্টিনিউ জারিই থাকে, এটা 47 বছর ধরেই দেখবেন বিপ্লবপন্থীরা সংস্কারপন্থীদের সমালোচনা করে, সংস্কারপন্থীরা বিপ্লবপন্থীদের সমালোচনা করে। বাট দ্য ইম্পর্টেন্ট থিং ইজ ময়দান, ময়দানে না ইরান এখানে একটা যখন কথা আমি অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে ময়দানের কথা যেহেতু বলতেছেন সেখান থেকে আমি বলতেছি যে বিপ্লবপন্থীরা যে সমালোচনা করলো বা রাহাবার যে সাজেশন দিল, যে সিপ্তর আগেও রাহাবার এমন সাজেশন দিছিল যে
এই ডিল সাইন করলে ইরানের শুধু ক্ষতি হবে, ভালো কিছু হবে না। আলটিমেটলি আমরা তাই দেখলাম, এই ডিল সাইন করার জন্য ইরান 12-15 বছর পিছায় গেছে, মানে থিওরিটিক্যালি। তো আমার কথা হুম হচ্ছে এই যে এবার আমরা এবারও রাহাবার যখন লাস্ট বৈঠক করতে যাচ্ছিল ওমানে আরাকচি তার দল নিয়ে, তখনও আমাদের রাহাবার বলছিল যে এটা মানে যার কোনো দরকার নেই আর কি, বা এর কোনো উপকার হবে না খুব একটা বেশি, এরকম তার সরাসরি বক্তব্য হ্যাঁ আছে যে আমেরিকার হ্যাঁ সাথে আমরা ডিল হবে। এবং আলটিমেটলি রাহাবারের শাহাদত দিয়ে জিনিসটা প্রাইস পে করতে হবে, বা আমাদের 20 জন জেনারেলের শাহাদত দিয়ে প্রাইসটা বারবার পে করতে হচ্ছে। তো এই জিনিসটা কি সাইকেল ওয়াইজ চলতেই থাকবে, যে আমরা একটা সাজেশন তাদেরকে দিব, তারা সেটাকে ডিনাই করবে, যেহেতু তাদের অধিকার আছে ডিনাই হ্যাঁ, করার, যেহেতু তারা আপনার সরকারের কথা মিউট হয়ে নির্বাচিত। যাচ্ছে, আপনার কি মাইক্রোফোন হ্যালো, ঠিক আছে? হ্যাঁ, কথা খুব আস্তে আমি শুনতেছিলাম। আমি বলতেছি যে এই জিনিসটা কি বারবার তাহলে লোকে চলতেই থাকবে, যে ওরা আমাদের সাজেশন ডিনাই করবে, আর আমরা আমাদের জীবন দিয়ে এটা কুরবানি করতেই থাকবো? এখন আহ, এইটা এইটা আমাদের সাজেশন ডিনাই যদি কেউ করে, তা আপনি কি করতে পারি? তাকে বাধ্য করতে হলে সংবিধান চেঞ্জ করতে হবে না? হোয়াট ডু ইউ থিঙ্ক? হয় সংবিধান চেঞ্জ করতে হবে, না এখানে অল্টারনেটিভ কিছু ভাবতে হবে, না এভাবে না কিভাবে না না, চলতে থাকবে? এইখানে এই জায়গাতে আপনি ইমাম খোমেনি বক্তব্য দেখছেন কিনা? ইমাম খোমেনি বক্তব্য আছে যে তারা বলে এই রাহবার এই পদ এর মাধ্যমে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে, বরং এর মাধ্যমেই স্বৈরাচ মানে স্বৈরতন্ত্রকে প্রতিহত করা হয়। রাহবার রাহবারিটাই নিশ্চিত করে যে প্রেসিডেন্ট কখনো স্বৈরাচার হয়ে উঠতে যেন না পারে। প্রেসিডেন্ট তো হেড অফ দি এক্সিকিউটিভ, হেড অফ দি এক্সিকিউটিভ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেটা ওদের সাংবিধানিকভাবে এনশিওর করা হয়েছে। এখন আমি যা ভালো বুঝতেছি, আমি যদি প্রেসিডেন্ট হচ্ছে হেড অফ দি এক্সিকিউটিভ, তার যদি আমি হাত বেঁধে দেই, এটা তো তাত্ত্বিক আলোচনা। আপনি যখন আমি যুদ্ধ দেখতেছি, তখন এটা তাত্ত্বিক আলোচনা আমাদের মাথায় কাজ করবে না, মনে হবে ভাই যুদ্ধ ওরা মারতেছে, ওদের মারতে মারতে একেবারে শোয়ায় ফেলো, তারপরে চলে আসো, বিজয়ী হও, শেষ। আমাদের এটা রাইট, বাট ইটস ট্রু অ্যাজ ওয়েল। হ্যাঁ, এটাও সত্য ভাই, যুদ্ধে শত্রুদের সাথে এমনই আচরণ করা উচিত। কিন্তু এটা একটা তাত্ত্বিক জিনিস, যে প্রেসিডেন্টের রাহবারের সবার এখতিয়ার নিজ নিজ মতো। সো আমার অ্যাডভাইস যেন প্রেসিডেন্ট শোনে, এটার জন্য আমি যদি সংবিধান চেঞ্জ করি এমন ভাবে যে প্রেসিডেন্টের হাত বন্ধ হয়ে যায়, তাহলে নেক্সট টাইম সামহাও এই রাহবারের জায়গায় যদি ভুল লোক চলে আসে, কম যোগ্য লোক, তার একটা ভুল অ্যাডভাইস, সেটাতে যদি বেশি ক্ষতি হয়ে যায় প্রেসিডেন্টের হাত বন্ধ থাকার কারণে। সো যেহেতু আপনার বুঝতে পারছি, মাসুম বুঝতে কেউ পারছি। না, হ্যাঁ 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 হ্যাঁ। আপনার তো যেহেতু এটা আমাদের মাসুম অল্টারনেটিভ কেউ না। সলিউশন মানে আমাদের সেকেন্ডারি সলিউশন যেহেতু চলতেছে আমরা, সেহেতু আমাদের হ্যাঁ, তো এখন এখানে লিমিটেশন আছেই। আপনার তো এটা যদি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থা হতো, তাহলে তার এরকম করে চেক এন্ড ব্যালেন্সের কোনো কোয়েশ্চেনই সেখানে নেই। সেখানে একজনই শাসক, একজনই বিচারক, একজনই প্রধান সেনাপতি, বাকি সবাই হলো তার ক্ষমতার এক্সটেনশন। যত গভর্নর আল্লাহ রাসূল নিয়োগ দিছে, তারা সবাই রাসূলের সকল ক্ষমতার এক্সটেনশন। মাওলা আলী যত জায়গায় গভর্নর নিয়োগ দিছে, তারা আলীর সমস্ত দায়িত্বই পালন করছে, বিচার করছে, নামাজি ইমামতি করছে, এভরিথিং তাদের সেই যোগ্যতা আছে। তারা আলীর রেপ্রেজেন্টেটিভ, তারা মোহাম্মদের রেপ্রেজেন্টেটিভ। সো ওইটার থেকে ইরানের বর্তমান যে শাসন ব্যবস্থা, এটা কিন্তু কাঠামোগত ভাবে ভিন্ন। এই বর্তমান শাসন ব্যবস্থায় প্রেসিডেন্ট কিন্তু রাহবারের রেপ্রেজেন্টেটিভ না, প্রেসিডেন্টকে জনগণ নির্বাচিত করতেছে। আল্লাহ রাসূল কি এমন করছিলেন যে আমি অমুক এলাকার গভর্নর নিয়োগ দেবো, জনগণ ভোট দাও? বা মাওলা আলী কি এটা করছিলেন তার খেলাফত কালে, যে আমি সিরিয়ার এক গভর্নর নিয়োগ দেবো, ওদের জনগণের ভোট নেই? তাহলে ইরানের এবার রাহবার কেন বুঝতে প্রেসিডেন্ট? পারছে আমি এবারে, মানে প্রেসিডেন্ট নিয়োগ জিনিসটা দেবো, খুব জনগণের ভোট নেই। জিনিসটা এখন ক্লিয়ার হলো আসলে। মানে আলটিমেটলি আসলে এইটা কুরবানির তো একটা রাস্তা। তো আর ইরানের যেহেতু ইসলাম বিপ্লব, আমাদের আবার নিজে বলছে যে মাঝে মাঝে এটাকে শহীদদের রক্ত দিয়ে সঞ্চালিত করতে হবে। তো বিপ্লবপন্থীদের এখানে একটা কুরবানি দিতে হবে, বাট যেহেতু এটা একটা অল্টারনেটিভ সলিউশন বা সেকেন্ডারি সলিউশন, তো সেখানে আমাদের যারা ইসলামপন্থী আছে বা বিপ্লব আছে তাদেরকে এই রাস্তাটাই মেনে নিয়ে চলতে হবে। এটা বুঝতে পারছি। এই আর আপনি রাস্তাটা সুন্দর একটা মানতে হবে, এক্সাম্পল এবং দিচ্ছেন। এটাও মানতে হবে যে যারা বিপ্লবপন্থী, দে ক্যান মেক মিস্টেকস অ্যাজ ওয়েল। অবশ্যই অবশ্যই, কেউ যদি এটা না মানে তাহলে তো মনে করেন আলটিমেটলি সে নিজেই স্বৈরাচার হয়ে উঠতে পারে। কিন্তু ইভেন, হ্যাঁ, আমি বাংলাদেশেও যারা বিপ্লবপন্থী যাদেরকে দেখি, যারা ইরানের সংস্কারপন্থী সরকারের সমালোচনা করে, আমি নিজেও করি, আমি নিজেও বিপ্লবপন্থী তাত্ত্বিক ভাবে। কিন্তু
তাদের সমালোচনার সময় মানে রেটরিকে সবকিছুতে মনে হয় যে দে ওয়ার বর্ন উইথ আ মনোপলি অন দ্য ট্রুথ, বাট দ্যাট ইজ নট দ্য কেস। আপনি আমি কেউই 100% হক এর গ্যারান্টি নিয়ে জন্ম নিইনি যে আমরা অলওয়েজ সঠিক থাকবো, আমাদের অ্যানালিসিস অলওয়েজ পারফেক্ট, কারেক্ট, রাইট ফর এভার। না, তাহলে তো আমরা নিজেদেরকে মাসুমের লেভেলে ধরে নিচ্ছি। জাস্ট বিকজ সংস্কারপন্থী এক্সিস্ট, দ্যাট ডাজন্ট মিন যে আমি আই এম উইথ আ মনোপলি অন দ্য ট্রুথ। নো। সো এই জিনিসটা মাথায় রেখে চেক অ্যান্ড ব্যালেন্স। তাহলে আপনি বোঝেন কেন ইমাম খোমেনির রচিত সংবিধানে রাহবার পদের সাথে ইভেন চেক অ্যান্ড ব্যালেন্স করা হয়েছে। কেন? যদি রাহবারকে আমরা ভালোবাসি, রাহবার পদে এখন পর্যন্ত যতজন আসছেন ৩ জনকে আমরা ভালোবাসি। কিন্তু কিন্তু এই রাহবার পদের মানুষটাকে মিস্টেক করতে পারে না তাত্ত্বিকভাবে? পারে। যেহেতু তারা মাসুম না, নিষ্পাপ না, আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি প্রাপ্ত, তারা আলী, হাসান, হোসেন এরকম না। তাইলে অতএব চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে, কাঠামোগতভাবে লাগবে, ওই চেয়ারটার জন্য লাগবে। এই জায়গাগুলো মাথায় রেখে ইসলামী ইরানের সংবিধান তৈরি করা হয়েছে। ওই জিনিসটা মাথায় রেখেই এই সমাজকে এগিয়ে নিতে হবে, এবং ওইটা যখন আপনার মাথায় থাকবে তখনও আপনি সমালোচনা করবেন, বাট আপনি হয়তো হতাশটা হবেন না। কিন্তু ওইটা যদি কারো মাথায় না থাকে, সে যখন দেখে ইরানের সংস্কারপন্থী সরকার আবার কোনো উপদেশ মানতেছে না, সে হতাশ হয়ে যেতে পারে যে শেষ, এখানে আর কোনো আশা নেই। যে হ্যাঁ, আবার এখান এরকমটাই থেকে ফিল হচ্ছিল, হয়ে মানে গেছে। আপনাকে যখন আমি নক দেই বা কল দিই যে এটা কি হচ্ছে, এত কিছু পরে মানে আর একটা পোস্ট রিটুইট করতেছে হচ্ছে ট্রাম্প, এটা দেখে তো মানে ধাক্কাই খাবে একটা মানুষ আরেকটি দাদা। টুইট যখন ট্রাম্প শেয়ার দিতে, তখন তো এটা একটা লজ্জাজনক ব্যাপার যে আরেকটির কথাই এক্স্যাক্টলি, ট্রাম্পের কথা, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাই না? আমি আপনার পোস্ট কখন শেয়ার দেই? আপনি যা বলছেন এটাই আমার মনের কথা। তা আরেকটি যেটা বলছো ওটা ট্রাম্পের মনের কথা হয় কেমনে? তোমরা কি নাটক সাজাইছো তলে তলে যে তুমি একজন দিবা আরেকজন শেয়ার দিবা? তো এটা আমাদের তো খারাপ লাগবেই, এবং হ্যাঁ, হতেই পারে নাটক সাজাইছে, এবং সেটা খারাপ হতেই পারে। এখন আমরা তো আর মাসুম কেউ না, তো আমাদের ওই গ্যারান্টি গুলো নাই। অতএব আমাদের যতদূর সম্ভব প্র্যাকটিক্যাল জিনিসের দিকে তাকাতে হবে। এক হচ্ছে ইরানের সংবিধান, একজন আহ, মানে মানব জাতির ইতিহাসের অন্যতম হাই স্কলার, তার দ্বারা রচিত হয়েছে, ইমাম খোমেনির দ্বারা, এবং সেই সংবিধান মেনে চলা হচ্ছে কিনা ময়দানে প্র্যাকটিক্যালি। আরেকটা জিনিস দেখবেন, যুদ্ধের ক্যালকুলেশন চেঞ্জ হচ্ছে কিনা। ইরান এতদিন পর্যন্ত যুদ্ধের ক্যালকুলেশনকে শুধু আগায় নিচ্ছে, কখনো পিছায় নাই। এত বছর কি ইরানে হামলা হয়নি? হয়েছে। ইরানে কি অ্যাসাসিনেশন হয়নি? হয়েছে। ইরান কি পাল্টা সামরিক জবাব দিয়েছে? দেয়নি। কতদিন? ট্রু প্রমিস ওয়ান এর আগ পর্যন্ত, 2024 সালের আগ পর্যন্ত। 2024-এর অক্টোবরে, সম্ভবত অক্টোবরে ট্রু প্রমিস ওয়ান করলো নাকি টু করলো, সম্ভবত টু করলো, এনিওয়েজ। সো হ্যাঁ, অক্টোবর হচ্ছে ট্রু প্রমিস টু করলো। তো 2024-এর ঈদের সময় সম্ভবত, যে মানুষ বলল সালামি বিকাশে না দিয়ে রকেটে পাঠিয়ে দিছে ইরান, তো ঈদের 3 দিন পর হামলাটা দিল। এখন ওই যে ওই সময় ইরান করলো, ইরান প্রথমবারের মতো তার কি করলো, তলোয়ার খাপ মুক্ত করলো। এরপর থেকে কিন্তু ইরান আর এটাকে বন্ধ করে নাই। এরপর ট্রুমাস 2 করছে, 3 করছে, এখন 4 চলতেছে, এবং এই 4 চলাটার মধ্যেও ইরান কি করতেছে, এটাকে মাত্রা আগায় নিচ্ছে। কেমন? এতদিন শুধু ইরানে হামলা হলে ইরান ডাইরেক্ট জবাব দেয়, এবার লেবাননকে ইনক্লুড করে ফেলছি, লেবাননে হামলা হলেও আমি ডাইরেক্ট জবাব দেবো। নেক্সট টাইম মেবি গাজাতে হামলা হলেও আমি ডাইরেক্ট জবাব দেবো, একটা রেড লাইন সেট করে দিলাম, লেবাননের ক্ষেত্রে যেমন দিছি। ইনশাআল্লাহ, এটা অলরেডি গাজার হচ্ছে হামাসের রিপ্রেজেন্টেটিভ বলছে তারা এই ফ্রেমওয়ার্কে আগানোর চেষ্টা করতেছে, এবং ইরান এটার জন্য খুবই চেষ্টা করতেছে যাতে গাজাকেও লেবাননের মতো একই স্কেলে নিয়ে আসতে পারে। ফ্রেমওয়ার্কের ভিতরে নিয়ে আসা, ইয়েমেনকে আনা, ইরাককে নিয়ে আসা, সবাইকে নিয়ে আসা, যে এই সবার যার উপর হামলা হবে আমি ইরান পাল্টা জবাব দেবো। এটা আমি একবার করে দেখাইছি, আমি সামনে আরো করতে পারবো। এখন ইরান যদি ময়দানের এই ইকুয়েশনটা চেঞ্জ করে রাখে প্র্যাকটিক্যালি, তাহলে এতে কিছু আসে যায় না যে ডিপ্লোম্যাটরা কাগজে কি চুক্তি করে। কারণ সামরিক হামলার জবাবে সামরিক কিছু করা হবে কিনা এটা সরকারের এখতিয়ার না। সরকারের সাথে আহ, সামরিক বাহিনী কোঅপারেশন হয়, কিন্তু এটা সম্পূর্ণভাবে রাহবারের এখতিয়ার। যুদ্ধ ঘোষণা এবং যুদ্ধ বন্ধ করা, যুদ্ধবিরতি একমাত্র রাহবার করতে পারে স্থায়ীভাবে। এখন যে সিজফায়ার চলতেছে, এটা রাহবারের অনুমতি ছাড়া সম্ভব না।
বুঝতে পারছেন? সো এই জায়গা থেকে ইরান তো ইকুয়েশনটা চেঞ্জ করে দিছে, সেটা হচ্ছে হ্যাঁ আমরা এমওইউ করলাম, আমরা সিজ ফায়ার করলাম, আবার তুমি পাল্টা মারো আমি পাল্টা মারলাম। তাহলে আমাদের মেইন কনসার্নটা কি? ওরা মাইর দেয়, ওরা মানুষ মারে, ওরা মানুষ মারলে আমরা পাল্টা মারি, আমাদের তো ওটাই ইকুয়েশন। সো এতদিন যে ওরা মাইর দিয়ে তুমি চলে যাবা, ইউ উইল গেট অ্যাওয়ে উইথ ইট, সেটা আর চলবে না। এটা তো আমাদের শহীদ রাহবার এরকম একটা কথা বলছিলেন যে তোমরা যত ইচ্ছা মারবে এবং তারপর তোমরা পার পেয়ে যাবে, সেটা আর এখন থেকে হবে না। সো ওই প্র্যাকটিক্যাল ইকুয়েশন চেঞ্জ যেটা ইরান ময়দানে করছে, এবং এটা ইরানের আগামী 50-100 বছরের স্থায়ী একটা সামরিক অবস্থান, স্থায়ীভাবে গোটা ইরানের পলিসি, ঠিক আছে, অবস্থান। এই অবস্থানটা ইরান চেঞ্জ করে কিনা, এমওইউ করলো যেন সিজ ফায়ারের মতো, দুই দেশের সিজ ফায়ার হবে 60 দিন, এই 60 দিনে হরমুজ প্রণালী খোলা থাকবে, তবে আমেরিকাকেও নেভাল ব্লকেট উঠাই দিতে হবে। এরকম ধরেন আমেরিকা বললো নেভাল ব্লকেট উঠাই দিলাম, হরমুজ ইরানও খুলে দিল, ভেরি গুড। তারপরে ইরানি কোনো তেলের জাহাজ অনেক দূর যাওয়ার পর আরো দূরে গিয়ে আমেরিকা সেখানে অ্যাটাক দিল, তখন ইরান কি করবে? ইরান এখানে একটা জাহাজ আটকে দিল, আবার আবার হরমুজ আটকে দিল। ইরান এরকমটা করছে কিনা? হ্যাঁ করছে। করছে, অলরেডি করছে। হরমুজ 100% এখন শাটডাউন করে দিছে না? হ্যাঁ একদম টোটালি অফ। ইভেন দুইটা বের আর হওয়ার টোল, চেষ্টা করছিল, ওটা উড়াই দিছে। হ্যাঁ, তো টোল দিয়েও যাওয়া যাবে না। তাহলে এটা যেহেতু ইরান যেহেতু ময়দানে এই ইকুয়েশন এস্টাবলিশ করে ফেলছে, এবং যেহেতু নিউক্লিয়ার পাওয়ার স্টেট যেগুলো, এই স্টেট গুলোকে কখনোই এমন ভাবে যুদ্ধের কোণঠাসা করা উচিত না যাতে তারা পরমাণু বোমা হামলা করতে বাধ্য হয়। অতএব এই জাতীয় দেশগুলোর ক্ষেত্রে সম্পূর্ণভাবে শুধুমাত্র সামরিকভাবে তাদেরকে পরাজিত করা, এটা নট দ্য রাইট সলিউশন। বরং সাইয়েদ হাসান নাসরুল্লাহ যেটা বলছিলেন যে ইসরায়েল হচ্ছে মাকড়সার জালের মতো, তারা পরস্পর বিবদমান অনেকগুলো গোত্র, যারা বিদেশ থেকে এখানে এসেছে, আমদানি করা হয়েছে যাদেরকে, এই ভূখণ্ডকে ডিফেন্ড করার তাদের কোনো এটা তার মানে তারা জান দিয়ে এই ভূখণ্ড ডিফেন্ড করবে না। অতএব তাদের শুধু দরকার বাইরে থেকে একটা ধাক্কা, যেই ধাক্কাতে তাদের সবকিছু ভেঙে পড়বে, তাদের সোসাইটির কলাপস। এইটা সাইয়েদ হাসান নাসরুল্লাহর ভিশন ছিল, যে এমন লেভেলে তাদের লাইফকে অতিষ্ঠ করে তোলা। অতিষ্ঠ করে ফেলা, মানে এটা আলটিমেটলি এটাই কিন্তু রেজিস্ট্যান্স অ্যাক্সেস এর মেইন গোল। হামাস বলেন, হিজবুল্লাহ বলেন, বা হচ্ছে ইরান যেটা করে যে 10 মিনিট পর পর একটা করে মিসাইল মারে, ওই লাইফটাকে নষ্ট করে দেয়। কেন করে এরকম করে? আলটিমেটলি 2002 পর্যন্ত যেভাবে আগাচ্ছিল সিচুয়েশন, যদি তুরস্ক একটু বিটটা না করতো, তাহলে মানে সিচুয়েশন আর খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যেতে পারতো। এখন জানি না, আল্লাহ ভরসা। কিন্তু তারা কিন্তু ওই দিকে আগাচ্ছিল। চেঞ্জ করা যাবে না, তাড়াতাড়ি চেঞ্জ করলে তো ওরা পরমাণু বোমা মারবে। ওদেরকে অতিষ্ঠ করে দেবেন যেন ওদের জনগণ, ওদের সরকারের সাপোর্ট বেস থাকে না, সরকারকে জনগণ, ওদের জনগণই আর সাপোর্ট দিবে না, ওদের জনগণ অতিষ্ঠ হয়ে যাবে যে হুদাই ইরানের সাথে ভেজাল বাঁধায় আমাদের শেল্টারে দৌড়াইতে হয়, আমেরিকার জনগণের গ্যাসের দাম ডাবল হয়ে যায়, 3 গুণ 4 গুণ হয়ে যায়। ওদের জনগণকে অতিষ্ঠ করে দাও যেন পরমাণু বোমা হামলার ডিসিশন নেওয়ার লোকটা আর ক্ষমতায় না থাকে, ওটার পপুলার সাপোর্ট বেস না থাকে। ওই লেভেলে তাদের প্রেসার ক্রিয়েট করতে হবে, এবং এটা হচ্ছে ওই ব্যাংকে সিদ্ধ করার মতো স্লো প্রসেস। এটা হুট করে ধাম করে মাইর দেবে, ও তো ধাম করে আরেকটা আগে বসে মাইর দিয়ে ফেলবে। সো কন্ট্রোল এসকেলেশন, এসকেলেশন কন্ট্রোল, এসকেলেশন ডমিনেন্স, দুটো ইরানের হাতে থাকতে হবে। এবং ফর দ্য ফার্স্ট টাইম এই যুদ্ধে, এবং অলমোস্ট প্রায় পুরোটাই আমরা 12 দিনের যুদ্ধেও এটা দেখছি, এসকেলেশন কন্ট্রোল এবং এসকেলেশন ডমিনেন্স দুটো ইরানের হাতেই ছিল। তো এই দুটো হাতে যখন ইরান হ্যাঁ, মানে ইরানি রিদম কন্ট্রোল করছে, ইরানি যুদ্ধ কোন দিকে যাবে, কেমন হবে, ওটা বল সবসময় করে রেখেছে। তো এখন ইয়ে আসলো ইসমাইল বাকাইর একটা নিউজ আসলো, স্টেটমেন্ট, সেটা হচ্ছে উই আর ইন দ্য ফাইনাল স্টেজেস অফ সামারাইজিং আওয়ার মেমোরেন্ডাম টেক্সট ইন্টারনালি, এ মিটিং অফ দ্য রিলেভেন্ট ইনস্টিটিউশন ইজ আন্ডার। মানে নিজেদের মধ্যে মিটিং চলতেছে, সামারাইজ করে নিয়ে আসতেছে, মানে মেমোরেন্ডামটা কি কি থাকবে না থাকবে, সামনে জানাবে আর কি, কি হচ্ছে না হবে। হ্যাঁ, এখন জানাক, দেখা যাক কি হয়। কিন্তু তার মানে এটা অফিসিয়াল, মানে সামনে কিছু একটা হতে যাচ্ছে আর কি। হ্যাঁ, ময়দানের বিষয়টা আসল। তো আমেরিকা যদি ওদের সামরিক ঘাঁটি উঠায় নিয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, যদি উঠায় না নিয়েও যায় তারা আবার তো সামরিক ঘাঁটি মেরামত করবে, তাই তো? মেরামত করবে,
যতদিন লাগবে ইরান তো এগুলো দেখবে। ওই যে বাহারানের মতো মেরামত করবে, বাহারানে 2 টাকা আবার নতুন বেশ বানাইছিল, 2 টাকা আবার ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, শহীদ রাহবারের একটা বক্তব্য, ভিডিও বক্তব্য আমি দেখছি, সেখানে তিনি বলতেছেন যে ওই যে স্করপিয়ন বাংলায় কি বলে, বিছা বলে নাকি? হ্যাঁ, বিছা বিছা তো বিছা আবার আসবে, আবার মারবো আমরা একই একই চাপ এই পড়বে। এইটাই এইটাই বিছা দায়েশকে যখন দায়েশকে বলছিল। হ্যাঁ, তো তখন তুমি তাকে মারবা, তারপর সে যদি আবারও আসে তুমি তাকে আবারও মারবা। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে ঠিক আছে আমেরিকা ইসরায়েল তো সামরিকভাবে রিবিল্ড করবো, ওকে রিবিল্ড, লেট দেম রিবিল্ড, কিন্তু যদি আমাকে তুমি সামরিক হামলা করো আমি আবারও করব। কারণ এইবার তো ইরান আর সহ্য করতেছে না। এই সামরিক ঘাঁটি কি আমেরিকা আজকে নতুন বানাইছে? না, অনেক বছর ধরে। ইরান কি ড্রোন মিসাইল কি নতুন বানাইছে? না, অনেক বছর ধরে। কিন্তু এত বছর ইরান শুধু মাইর খেয়ে গেছে, মাইর দেয় নাই। ফর দ্য ফার্স্ট টাইম ইরান মাইর দেওয়া শুরু করলো, এবং সেটা কিরকম? তোমাদের সমস্ত কনভেনশনাল সবকিছুকে আমি শেষ করে দিতে পারি 1 মাসের কম সময়। সো তুমি রিবিল্ড করে কত দূর যাবা? তুমি তার নতুন কোন মহা শক্তিশালী অস্ত্র আবিষ্কার করো নাই। সো তুমি তোমার মতো যাও, আমরা ব্যাক টু জিরো, ওকে ব্যাক টু জিরো, আবার আমরা যুদ্ধ করবো, আবার চলবে, এবং এই লং যুদ্ধ এভাবে চলতে থাকবে। লং যুদ্ধ কি ইরান করেছে? 8 বছর করেছে। এখনো কি ইরান লং যুদ্ধ করবে? করবে। হ্যাঁ, ইরান তো এখনো 4 মাস ধরে যুদ্ধ করতেছে, মার্চ এপ্রিল মে জুন 4 মাস ধরে তো যুদ্ধ করতেছে। হ্যাঁ, মাঝখানে সিজফায়ার নামে একটু যুদ্ধের মাত্রা কমায় আনছে। 8 বছর ইরান ইরাক যুদ্ধ দেখেন, অনেক সময় মাত্রা কম ছিল, অনেক সময় ইরান ব্যাকফুটে ছিল, আবার অনেক সময় ইরান সামনে আগে গেছে। সো আপনি যদি এটাকে ওভাবে দেখেন যে এটা যুদ্ধেরই অংশ, মাঝখানে নেগোসিয়েশন এগুলোর কিছু নাটকের মাধ্যমে যদি আমি কিছু টাকা পেয়ে যেতে পারি, পেলাম, আমাকে ওরা মাইট দিলে আমি আবার পাল্টা মাইট তো ঠিকই দেবো, কারণ ওই ইকুয়েশন ময়দানে আমি এস্টাবলিশ করে ফেলছি। আর এই টাকা ইরানের পাওয়া মানে এই টাকা রেজিস্ট্রেস অ্যাক্সেসের কাছে যাওয়া আলটিমেটলি। হ্যাঁ, সো ওই জায়গা থেকে এই নেগোসিয়েশন, এই যে এমওইউ, এগুলোতে কিছু আসা যায় না। এতে যুদ্ধের মাত্রা কমবে, যুদ্ধটা স্লো হবে, জনগণ হয়তো বাড়ি ফিরে যেতে পারে, শহীদ রাহবারের জানাজা, মহরম, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। দেন মহরমটা পার হোক, আরবাইনটা পার হোক, ওই সময় কিন্তু জনগণের আবার জজবা ঠিকই থাকে। এটা তো আপনি তো এটা বোঝেন যে ভাই এই যুদ্ধ শিয়া মুসলমান ছাড়া কারো পক্ষে সম্ভব ছিল না কন্টিনিউ করা। এখানে হুসাইন, কারবালা এই শব্দগুলো না থাকলে এই যুদ্ধ কন্টিনিউ করা সম্ভব ছিল না। ইভেন এটা হচ্ছে আলটিমেটলি যে আমাদের সংস্কারপন্থী আর একটিও বলছে যে আমেরিকা ইসরায়েলের মতন শক্তির সাথে টানা 40 দিন একই লেভেলের যুদ্ধ করা এটা চারটিখানি কথা না, মানে এটা সবার জন্য সম্ভব না। ইভেন আমার মনে হ্যাঁ, হয় এটা চায়না রাশিয়া এভাবে করতে, মানে এভাবে এই লেভেলে করতে পারতো না, মানে ওটা হতো অন্যরকম হতো। আমি এটা একটা পডকাস্টে বলছিলাম যে দেখেন, ইরানে হাজার হাজার নিউক্লিয়ার সায়েন্টিস্ট, কত হাজার জন শুধু ফিমেল নিউক্লিয়ার সায়েন্টিস্ট আছে। আমার একটা কোয়েশ্চেন, যে যে তরুণ বয়সে 18-19 বছর বয়সে ছেলে পেলে অনার্সের সাবজেক্ট চুজ করে, তখন তারা কেন এমন সাবজেক্ট চুজ করে যেখানে গেলে তাকে অ্যাসাসিনেটেড হতে হবে? কারণ তাদের দেশে 47 বছর ধরেই পরমাণু বিজ্ঞানীরা অ্যাসাসিনেটেড হয়েছে, তাদের চোখের সামনে। এটা তাদের বাপ মারাই কিভাবে ইভেন অ্যালাউ করে যে ভাই তুই কেন ওটা হতে যাচ্ছিস পরমাণু বিজ্ঞানী? তোকে তো আমি ইসরায়েল মেরে ফেলবে, তুই অন্য কিছু হ, মেডিকেল ডক্টর হয়, হ্যান হ, তেন হ, বিসিএস দে, সরকারি চাকরি কর, হোয়াট এভার। কিন্তু ওদের যে এই যে কন্টিনিউয়াস স্ট্রিম পরমাণু সায়েন্টিস্টদের এই সায়েন্সে যে ভর্তি হয়, তাও ইয়াংরা বছর বছর ধরে, এটা কিসের নিদর্শন? কারণ তারা হুসাইনি। এটা ছাড়া কোনোভাবে সম্ভব না। যেখানে ইয়াং ছেলে মেয়ে তারা লাইফটা এনজয় করবে, তারা তো আসলে মৃত্যুর রাস্তা থেকে পালাবে, যে এই ক্যারিয়ারের পথ মানে নিশ্চিত মৃত্যু। তারা আরো ওটা বেছে নেয় কিসের জন্য? এটা আপনি পৃথিবীর অন্য কোনো জাতির মধ্যে তো পাবেন না। হুমকি থাকে এক জিনিস, আর যেটা চোখের সামনে দেখেছে, পরমাণু বিজ্ঞানী বাসায় হামলা হয়, বউ বাচ্চা শুধু শুদ্ধ তাই উড়ায়, না, ওই যে টু বাড়িতে হামলা হয়। প্রমিস থ্রিতে টু প্রমিস থ্রির আগে যখন হামলা করে নিউক্লিয়ার সায়েন্টিস্টদের হত্যা করা হলো, শহীদ করা হুম, হলো, হুম, 12 দিনের যুদ্ধ শেষ হলো, তখন ইয়াং ইয়াং ছেলে মেয়েরাই শপথ নিল যে আমরাই আমাদের টিচারদের কাজ বা প্রফেসরদের কাজ আগায় নিয়ে যাবো, মানে আমরা নতুন করে নতুন আরো তাইলে ভাই আধুনিক ভাবে এটা আপনি জিনিসটাকে আগায় নিয়ে আসবো। বাংলাদেশে এটা কি সম্ভব? বাংলাদেশে এটা কখনো সম্ভব হতো? আপনার কি মনে হয় যে এই লাইনে গেলে তোমাকে উঠায় নিয়ে যায়, ডিজিএফআই জয় উঠায় বাংলা। নিয়ে যায়? তাইলে তো দেখেন, ওই জায়গাতে কিন্তু এই কারবালা, এই হুসাইনিয়াত, এইগুলো একটা বিশাল ইম্প্যাক্ট আছে। এখন আমি ওইটা ওই দিন পডকাস্টে বলছি, যে ইরানের রেডিও তেহরানের পডকাস্টে বলছি,
ইরান যদি এই যুদ্ধটা কোনো মতে মহরম পর্যন্ত টেনে নিতে পারে, ওইটার ধাক্কায় ইরান এটা আরো 6 মাস আগায় নিতে পারবে। এটা ঢাকা ভার্সিটি প্রোগ্রামে বলছি, খালি মহরম পর্যন্ত আগায় নি। তো যুদ্ধকে মহরম কিন্তু চলে আসছে। তো এখন এমওইউ হোক, দ্বিপাক্ষিক চুক্তি হোক, যুদ্ধ বন্ধ হোক, ঠিক আছে। যুদ্ধ বন্ধ কয়দিনের জন্য? 40 দিনের আর জন্য। আর হচ্ছে মহরম তো আর একটা বাইরে এলিমেন্ট ইরানের সোসাইটির জন্য, মানে একটা কঠিন এলিমেন্ট। মহরম আসলে ওরা আবার পুনরুজ্জীবিত হবে, ওদের মানে স্পিরিচুয়ালি বিশাল গ্রোথ পুনরুজ্জীবন। বাড়বে। তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের রাহবারের জানাজা হতে পারে এর মধ্যে দ্বিতীয় সপ্তাহে, হ্যাঁ, মহরম 10 হ্যাঁ, মহরমের পরে। সুতরাং এটা একটা এলিমেন্ট হবে তাদের জন্য, স্পিরিচুয়াল গ্রোথের জন্য, ইউনিটির জন্য। ইভেন দেখা হ্যাঁ। যাচ্ছে অনেক সংস্কারপন্থীরা নরম হয়ে যেতে পারে আরো। তো ব্যাপার আছে এগুলা। তো এর মধ্যে যদি আমার কিছু টাকা পয়সা পেয়ে যায়, টাকা পয়সাও তাহলে যদি তো পেয়ে যায় ইরান আলটিমেটলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিছু অবরোধ ওঠে, ইরান তেল সেল করতে পারে। 60 দিনের জন্য ইরানকে তেল সেল করতে দেবো, 60 দিন পর বন্ধ করে দেবো। দাও 60 দিনে তেল সেল করো, অসুবিধা কি? যতটুকু ফাইন্যান্সিয়াল গেইন করা যায়, কারণ যুদ্ধের জন্য জনগণের সাপোর্ট হচ্ছে আসল। আর সেই জনগণের সাপোর্ট কন্টিনিউ থাকবে কিনা, অ্যাটলিস্ট 40 দিন থাকবে। মহরম, পয়লা মহরম থেকে শুরু করে 50 দিন পর্যন্ত তো থাকবে, তাই তো? এটা তো ধরা বাঁধা, আমার মানুষ রাস্তায় 12 দিন থাকবে। পর্যন্ত তো মানে ধরা বাঁধা, কিন্তু তারা এটা তো টেক্সট বুক। 40 দিন। এটা 40 দিন প্লাস, তাহলে আপনার এই যে পয়লা মহরম এখনো শুরু হয়নি, তাই না? পয়লা মহরম কবে? আর 2 দিন পরে। আচ্ছা, তাহলে 2 দিন পরে, এই তো। তাহলে পয়লা মহরমে ওরা যদি চুক্তি করে যে 50 দিনের চুক্তি বা 60 দিনের চুক্তি, তো ভাই 60 দিন যেদিন ফুরাবে, 50 দিন যেদিন ফুরাবে, ওই দিন মাত্র ওরা হুসাইনের শোক শেষ করছে, আর বাইরে তখনও তাদের মানে ইমোশন 100-100 যুদ্ধের জন্য। রাহবারের জানাজা করছে, ইমাম হুসাইনের জিয়ারত করছে, এগুলো করছে। ওই জাতি যদি এই 60 দিন ধরে অবজার্ভ করলো, দেখলো না তারা তাদের কমিটমেন্ট রাখেনি, ওকে ব্যাক টু ওয়ার, তখনও আপনার পাবলিক সাপোর্ট কিন্তু থাকবে। এবং এই পুরো 50 দিন কিন্তু আলেমদের নেতৃত্ব, এখানে আর রাজনীতিবিদদের গলাবাজির খাওয়া সুযোগ নাই, কোনো খাওয়া নাই। নাই। এখন হচ্ছে আশুরা, মহরম। তো এই সময় বিপ্লবপন্থী যারা, আলেম যারা, তারা যদি জনগণকে প্রপারলি উজ্জীবিত রাখতে পারে, আর এই সময় যুদ্ধবিরতি এইসবের নাম করে ইরান যদি কিছু ফিনান্সিয়াল বেনিফিট অ্যাটলিস্ট পায়, কারণ ইরানের ড্রোন মিসাইল কন্টিনিউ তারা প্রোডাকশন চালাই রাখছে, কিছু ফিনান্সিয়াল বেনিফিট যদি পায়, এবং আমেরিকা ইসরায়েল যদি যুদ্ধ বিরতি অথবা হোয়াট এভার চুক্তি ভঙ্গ করে, যেটা অবশ্যই তারা করবে, তাহলে ওই 60 দিনের মাথায় লেটস রিজিউম দ্য ওয়ার, এবং তখন মানুষ ওয়ার রিজিউম করতে বাধবে না। কারণ এই কয়দিন মানুষ রাস্তায় ছিল যুদ্ধের নাম করে, আর পয়লা মহরম থেকে 50 দিন রাস্তায় থাকবে হুসাইনের জন্য। তো জনগণ তো রাস্তায় আছে, উজ্জীবিত আছে, সব আছে। যুদ্ধের জন্য আমার মূল যে রসদ সেটা ঠিক আছে, ফাঁক তাহলে আমি যদি কিছু রিপেয়ার করতে পারি, কিছু টাকা পয়সা পাই, দ্যাট ইজ নট ব্যাড। লেটস নট এক্সপেক্ট এনিথিং ফ্রম দ্য ইউএস, বাট যদি কিছু পয়সা পাওয়া যায় ভালো। আমরা আবার জানাজা দিলাম, সবই করলাম, আমরা আবার যুদ্ধ করব। এই যুদ্ধ তো হ্যাঁ, মানে ওই- আরো আমিরাতের মতো ভয়ও যদি কেউ $2-3 মিলিয়ন দিয়ে যায় যে আমার ভাই মারিস না ভাই। হ্যাঁ, হ্যাঁ, ওই দিন তো যুদ্ধ চলাকালীন প্লেনে করে গিয়ে পৌঁছে দিয়ে আসছে। সো লেট দেম ডু ইট। এখন ওরা কিন্তু, আপনি আমি যেই ক্যালকুলেশনটা বলতেছি, এই ধর্মীয় ক্যালকুলেশন, এটা কিন্তু আমেরিকা ইসরায়েল কখনো চোখে দেখে না। যে ওরা ওরা ইভেন হরমুজও খুলে দিল, ওরা ওদের দিক থেকে অস্ত্র ছিল, হরমুজ এটা অ্যাপ্লাই করেই রাখছে, এতদিন অফ করে দিল। তাহলে ওরা ওদের অস্ত্র অফ করে দিচ্ছে না, ওরা ওদের অস্ত্র নামায় নাই। ওদের জনগণ তো ইয়া হুসেন বলতেছে রাস্তায়, ওটা ওদের বিগেস্ট অস্ত্র। বাট ওটাকে ওরা ওদের ক্যালকুলেশনে করে না। ওদের পলিটিক্যাল সায়েন্সের সব থিওরি যারা অ্যানালাইজ করে, তাদের বই তো আমি ক্লাস নেই, ওই যে পলিসি অপশন ফর ইরান, ইউএস পলিসি অপশন ফর ইরান, সেখানে তারা শিয়া এই বিষয়গুলোকে অ্যাকচুয়ালি বোঝে না এখন পর্যন্ত। তারা তাদের ক্লাসিক্যাল টেক্সট বুক অনুযায়ী তারা চলে। সো তাদের চোখের সামনে দিয়ে এগুলো ঘটতে থাকবে, তারা বুঝতে পারবে না, দে উইল মেক মিস্টেক এগেন, তারা চুক্তি ভঙ্গ করবে, এবং উই উইল গেট ব্যাক টু ওয়ার। এবং সেটা ওই 60 দিন বা যে কয়দিনই হোক, এটার পরে হবেই। ওই আর ময়দানে এই কোয়েশন তো ইরান চেঞ্জ করেই দিছে, হামলা হলে পাল্টা হামলা হবে, শেষ, কোনো কথা নেই। ইরান আলটিমেটলি যুদ্ধের মাধ্যমে একটা রিজিওনাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো, হরমুজকে পুরোপুরি নিজে হ্যাঁ। কন্ট্রোলে নিয়ে নিল। তারপর হচ্ছে চুক্তি হুম। ভঙ্গের যে ব্যাপারগুলা, তারপর ইরানের জবাব দেওয়ার যে সিস্টেম, সব চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি ভাবে। বাবাল মান্দাবও তো বন্ধ, ওটা তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, ইসরায়েল কি ইসরায়েলের জন্য তাদের জন্য শুধু, বন্ধ না? হ্যাঁ। শুধু ইসরায়েলের জন্য, হ্যাঁ।
এর আগে এটা বন্ধ করে কি করছিল? ওদের ইলাদ বন্দরটা পুরো দেউলিয়া হয়ে গেছিল না? মানে ভূতের কাছে পায়নি, সারা রাস্তা মুসলমান পাবে, সারা গাদা। হ্যাঁ। তো এনিওয়েজ তাহলে এই আচ্ছা জায়গাতে আচ্ছা এই ভাই, জন্য তাহলে আমরা কনক্লুশনে খুব আসি, এখন বেশি। কনক্লুশনের দিকে চলে আসি। সেটাই আমার মনে হয় আলাপ হয়ে গেছে, আর কনক্লুশনে কিছু এগুলা মাথায় রাখেন, দেন ইফ ইউ টক টু আদার পিপল তখন আপনি তাদেরকে বুঝাইতে পারবেন। বুঝতে পারলাম অনেক কিছু। স্পেশালি হচ্ছে মাসুমিয়াতের যে ব্যাপারটা, বা সংবিধানের যে ব্যাপারটা, বা হচ্ছে বিপ্লবী পন্থীদের হ্যাঁ স্যাক্রিফাইসের যে ব্যাপারটা, পুরো জায়গায় একটু ক্লিয়ার হয়েছে। এখন দেখা যাক, ইনশাল্লাহ আমাদের ইরানে যারা ডেলিগেট আছে তারা রাহবারের শাহাদাতের কথা মাথায় রাখবে, এটাই আশা করতেছি। হ্যাঁ হ্যাঁ এটা ওটাই। ভেবে তারা যেন সামনে করে। আর আমাদের তো দোয়া করা ছাড়া এখন আপাতত কারণ দূর থেকে কিছু হ্যাঁ করতে পারতেছি না। প্রতিশোধ নিতেই হবে আপনার, রক্তমূল্য দিতেই হবে, ক্ষতিপূরণ আদায় করতে হবে। ইরান যদি ক্ষতিপূরণ আদায় না করে শুধু ফ্রোজেন অ্যাসেট ফেরত পায়, সেটা কিন্তু পাওনা জিনিস ফেরত পাওয়া, কিন্তু ক্ষতিপূরণ আলাদা করে দিতেই হবে। আর সেটা যদি না হয় তাহলে এটা ইরানের দিক থেকে একটা পরাজয় পলিসিগত। হ্যাঁ, ওটাই। তো দেখা যাক আল্লাহ ভরসা, দেখা কি যাক কি হবে। হয়। ওকে, দু ঠিক একদিন আছে গেলে বোঝা তাহলে যাবে আল্লাহ ইনশাল্লাহ। হাফেজ। হ্যাঁ। Okay.